সিকান্দার ওসমানের সাথে কথা বলার পর সারা রাত পুরো বিষয়টা নিয়ে ভাবে সালার। এই প্রথম হালকা আফসোস ও অনুশোচনা কাজ করে। ওর উচিত ছিল ইমাম হাশিমের অনুরোধ মেনে তখনই তালাক দিয়ে দেওয়া। তাহলে হয়তো ইমামা জালালের কাছে গিয়ে বিয়ে করে স্থায়ী হতে পারত। ইমামার প্রতি গভীর অপছন্দ থাকা সত্ত্বেও এই প্রথম নিজের দোষ স্বীকার করে। আমার সাথে আর যোগাযোগ করেনি, তালাক নেওয়ার জন্য কোর্টে যায়নি। ওর পরিবার এখনও খুঁজছে, জালাল আনসারের কাছেও আসেনি। তাহলে গেল কোথায়? ওর সাথে কোনো দুর্ঘটনা? খুব গম্ভীর হয়ে কোনো রকম বিরক্তি আর রাগ ছাড়া ইমামাকে নিয়ে ভাবে, এটা সম্ভব না। আমার প্রতি এত ঘৃণা ও অপছন্দ থাকা সত্ত্বেও আমার স্ত্রী হয়ে কোথাও নীরবে জীবনযাপন করছে ও। তাহলে কেন কারোর সাথে যোগাযোগ করেনি? 1 বছরের বেশি হয়ে গেছে। তাহলে কি সত্যি কোনো দুর্ঘটনা ঘটেছে? কী দুর্ঘটনা ঘটতে পারে ওর সাথে? ভাবতে ভাবতে ভাবনার মোড় ঘুরে যায়। দুর্ঘটনা ঘটলেও আমার কি? ও নিজের রিস্কে বাড়ি থেকে বেরিয়েছে। দুর্ঘটনা যে কোনো সময় যে কারো সাথেই ঘটতে পারে। তাই আমার ওকে নিয়ে এত চিন্তা করার কি আছে? পাপা ঠিকই বলেছে, যেহেতু ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, সুতরাং ওর ব্যাপারে আমার এত আগ্রহ রাখা উচিত না। বিশেষ করে এমন একটা মেয়ের ক্ষেত্রে যে উপকারের ব্যাপারে অকৃতজ্ঞ, যে নিজেকে অন্যদের চেয়ে ভালো এবং আমাকে সবচেয়ে খারাপ মনে করে। ওর সাথে যাই ঘটুক ভালো হয়েছে, ও সেটারই প্রাপ্য। মাথা থেকে ইমামার চিন্তা ঝেড়ে ফেলল। কিছুক্ষণ আগের আফসোস হারিয়ে যায়, কোনো অনুশোচনা অবশিষ্ট থাকে না। তাছাড়া ছোটোখাটো বিষয় আফসোস করার অভ্যস্ত ছিল না ও। আরামসে চোখ বন্ধ করে নেয়। এখন তার মস্তিষ্কের কোথাও দূর দূরান্তে ইমামা হাশিমকে নিয়ে কোনো চিন্তার ছিটেফোঁটাও ছিল না। কখনো ভেন্ডম গেছো? সেদিন ইউনিভার্সিটি থেকে বেরিয়ে সালারকে জিজ্ঞেস করলো মাইক। একবার। কেমন জায়গা? মাইক জানতে চায়। খারাপ না, সালার মতামত জানায়। চলো এই উইকেন্ডে ওখানে যাই। কেন? আমার গার্লফ্রেন্ডের খুব পছন্দের জায়গা, প্রায় যায় ওখানে। তাহলে তোমার যাওয়া উচিত, সালার বলল। না, সবাই চলো, বেশি মজা হবে, মাইকেল বলল। সবাই বলতে কারা? এবার দানিশ কথায় যোগ দেয়। আমার সব বন্ধুরা। আমি, সালার, তুমি, শেঠি আর সাদ। সাদকে বাদ দাও। নাইট ক্লাবের নাম শুনলে হাত দিয়ে কান চেপে ধরবে ও, না হলে লম্বা চড়া বক্তৃতা দেবে। আচ্ছা তাহলে চলো আমরাই যাই, দানিশ বলল। স্যান্ডারকেও বলো, গার্লফ্রেন্ডের নাম নেয় সালার। উইকেন্ডে সবাই মিলে ভেন্ডেমে যায় ওরা। 3-4 ঘন্টা এনজয় করে রাতে ফেরে। পরের দিন সকালে সালার দেরি করে ঘুম থেকে উঠে লাঞ্চ তৈরি করছিল যখন সাদের কল আসে। এখন উঠেছ? সাদর কণ্ঠ শুনে বলল, হ্যাঁ 10 মিনিট আগে। রাতে বাইরে ছিলে নিশ্চয়ই? সাদ অনুমান করল, হ্যাঁ আমরা ছিলাম। সালার নাইট ক্লাব শব্দটা এড়িয়ে যায়। আমরা কারা? তুমি আর স্যান্ড্রা? না, পুরো গ্রুপ। পুরো গ্রুপ? আমাকে নিলে না? মরে গেছিলাম আমি। সাদ জ্বলে ওঠে। তোমার কথা মনেই পড়েনি আমাদের, সালার ইয়ার্কি সুরে বলে। তুমি খুব বাজে মানুষ সালার, খুব বেশি বাজে। দানিশও ছিল? আমরা সবাই ডিয়ার, সবাই, সালার আগের সুরে বলল। তোমরা আমাকে নিয়ে যাওনি কেন? সাদের রাগ বাড়ে। তুমি এখনো বাচ্চা, বাচ্চাদের সব জায়গায় নিয়ে যাওয়া যায় না। আমি এসে তোমার পা ভাঙলে বুঝবে এই বাচ্চা কত বড়। মজা করছি না ইয়ার। তোমাকে নেইনি কারণ তুমি যেতেই না, সালার স্বাভাবিক হয়ে বলল। কেন? তোমরা কি জাহান্নামে যাচ্ছিলে যে আমি সাথে যেতাম না? সাদের রাগ কমেনি। অন্তত তোমার জন্য জাহান্নামি। আমরা নাইট ক্লাবে গেছি, তুমি যেতে না। তোমাকে কে বললো আমি যেতাম না? সাদের উত্তর সালারকে অবাক করে। তুমি যেতে? অফকোর্স। তুমি গিয়ে কি করতে? না ড্রিঙ্ক, না ডান্স, আমাদেরকে নসিহত দেওয়া শুরু করতে। ড্রিঙ্ক বা ডান্স না করলেও আউটিং হয়ে যেত, আমি এনজয় করতাম, সাদ বলল। কিন্তু ওইসব জায়গায় যাওয়া ইসলামে জায়েজ নেই, সালার তীক্ষ্ণ সুরে বলে। সাদ কয়েক মুহূর্ত কিছু বলতে পারল না। আমি ওখানে খারাপ কিছু করতে যেতাম না, শুধু আউটিংয়ের জন্য যেতাম। কিছুক্ষণ পর নিজেকে সামলে বলল, ঠিক আছে, পরের বার প্ল্যান হলে তোমাকেও নিয়ে যাব। আগে জানালে কালকে রাতেও নিয়ে যেতাম। আমরা সবাই খুব এনজয় করেছি, সালার বলে। যাই হোক, এখন আর কি করার? আজকের কি প্ল্যান? সাদ প্রসঙ্গ পাল্টে ফেলে বলল। 10-15 মিনিটে ওদের মাঝে কথা হয়, এরপর সালার ফোন রেখে দেয়। উইকেন্ডে কী করবে? সালারকে জিজ্ঞেস করলো সাদ। ওরা ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়াতে ছিল। নিউ ইয়র্কে যাচ্ছি স্যান্ড্রার সাথে। কেন? ওর ভাইয়ের বিয়ে, ইনভাইট করেছে। কবে ফিরবে? রবিবার রাতে। তাহলে এক কাজ করো, তোমার অ্যাপার্টমেন্টের চাবি আমাকে দিয়ে যাও, 2 দিন থাকবো।
কিছু অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে। এই উইকেন্ডে ওরা 4জন ফ্ল্যাটে থাকবে, গাদাগাদি হবে। আমি বরং তোমার অ্যাপার্টমেন্টে শান্তিতে পড়ব, সাদ বলল। ঠিক আছে, রেখে দিও অ্যাপার্টমেন্টের চাবি, সালার কাজ ঝাঁকিয়ে বলে। স্যান্ডার সাথে সালারের শুক্রবার রাতে বের হওয়ার কথা ছিল, ব্যাগ গাড়ির ডিকিতে রাখা। কিন্তু ঘটনাক্রমে শেষ মুহূর্তে স্যান্ডার কিছু কাজ এসে পড়ে। সেদিন সন্ধ্যায় বের হওয়ার প্ল্যান পরদিন সকালের জন্য স্থগিত হয়ে যায়। স্যান্ড্রা পেইং গেস্ট হিসেবে থাকতো, তাই রাতে নিজের অ্যাপার্টমেন্টে ফেরা ছাড়া ওর উপায় ছিল না। রাত 11টার দিকে স্যান্ড্রাকে ড্রপ করে নিজের অ্যাপার্টমেন্টে চলে আসে সালার। একটা চাবি দিয়েছিল সাদকে, অন্যটা ওর কাছে। এই সময় সাদ পড়ছে ভেবে বিরক্ত করতে চায়নি। নিজের কাছে থাকা চাবিটা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে। লিভিং রুমের লাইট জ্বলছিল কিন্তু খালি। ভেতরে ঢুকতেই কিছু একটা অনুভব করে ও। বেডরুমের সামনে গিয়ে দরজায় থেমে যায়। ভেতর থেকে দরজা বন্ধ। ওপাশ থেকে হাসি আর কথার শব্দ আসছে। সাদের সঙ্গে কোনো মেয়ে ছিল। সালার জমে যায়। গ্রুপের মধ্যে একমাত্র সাদের ব্যাপারে ওর বিশ্বাস ছিল, এর কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক নেই। সাদ যে পরিমাণ ধার্মিক, তাতে এমন কিছু আশাও করা যায় না। সালার আগে বাড়ায় না, অবিশ্বাস নিয়ে পিছিয়ে যায়। লিভিং রুমের বোতল আর গ্লাসের ওপর চোখ পড়ে। সেখান থেকে কিচেন কাউন্টারে, যেখানে খাবারের প্লেট এখনও পড়ে আছে। আর একটু দেরি না করে নিঃশব্দে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যায়। এটা বিশ্বাস করার মতো না যে সাদ একটা মেয়ের সাথে থাকতে এসেছে। একেবারে অবিশ্বাস্য। যে মানুষ হারাম মাংস খায় না, মদ খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সারাক্ষণ ধর্মের কথা বলে, সবাইকে নসিহত করে, সে একটা মেয়ে নিয়ে বেডরুমের দরজা বন্ধ করে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় সালার। বোতল আর গ্লাস ইঙ্গিত দিচ্ছিল ড্রিঙ্ক করেছে, হয়তো খাবার এনেও খেয়েছে। সেই ফ্রিজার আর কিচেনের, যেখানে পানি পর্যন্ত খেতে প্রস্তুত ছিল না। হাসি আসে। যে নিজেকে যত ভালো আর সত্যিকার মুসলমান প্রমাণ করার বা দেখানোর চেষ্টা করে, সে তত বড় ভণ্ড। এক হচ্ছে এই মানুষ, যে এমন ভান করে পুরো আমেরিকায় একজনই মুসলমান আর সেটা ইনি। আরেকজন ছিল ইমামা হাশিম, যে তাঁবুর মতো চাদর জড়িয়ে ঘুরত। আর চরিত্র হচ্ছে এক ছেলের জন্য বাড়ি থেকে পালানো, অথচ সেজে বেড়ায় সত্যিকারের মুসলমান। নিচে এসে গাড়িতে বসে ঘৃণা ভরে ভাবে সালার। মুনাফিক ও মিথ্যার সীমা এদের কাছে এসে শেষ হয়ে যায়। পার্কিং থেকে গাড়ি বের করার সময় বিড়বিড় করে। স্যান্ডের কাছেও যাওয়া সম্ভব না, তাই দানিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সালারকে দেখে অবাক হয় দানিশ। অজুহাত দেখায় বোর হচ্ছিল বলে রাত কাটাতে চলে এসেছে। দানিশ নিশ্চিন্ত হয়ে যায়। রবিবার রাতে যখন ও অ্যাপার্টমেন্টে ফিরল তখন সাদ ছিল না। কোথাও এমন কোনো চিহ্ন পাওয়া যায় না যা দেখে বোঝা যাবে এখানে কোনো মেয়ে এসেছিল। ওয়াইনের বোতলও কোথাও ছিল না। ঠোঁট চেপে হেসে পুরো অ্যাপার্টমেন্টের তল্লাশি চালায় ও। সব কিছু তেমনই আছে যেভাবে রেখে গেছে। নিজের জিনিসপত্র রেখে সাদকে ফোন করে। কিছুক্ষণ এদিক সেদিকের কথা বলে আসল কথায় চলে আসে। তোমার হ্যাঁ ইয়ার, পড়াশোনা ভালো দুদিন খুব হয়েছে? ভালো পড়েছি। অ্যাসাইনমেন্ট শেষ? অ্যাসাইনমেন্ট প্রায় শেষ। তোমার ট্রিপ কেমন গেল? খুব ভালো। কতক্ষণ লেগেছে যেতে? রাতের জার্নিতে সমস্যা হয়নি? না, রাতের জার্নি করতে হয়নি। মানে কি? মানে শুক্রবার রাতে না, শনিবার সকালে গিয়েছি আমরা। তাহলে রাতে কি স্যান্ডার সাথে ছিলে? না, দানিশের সাথে। অ্যাপার্টমেন্টে চলে আসতে? এসেছিলাম। অপর পাশ নীরব হয়ে যায়। সালার মনে মনে হাসে। সাদের পায়ের নিচ থেকে নির্ঘাত মাটি সরে গেছে। এসেছিলে? কখন? সাদ কোনো রকম আটকে আটকে জিজ্ঞেস করলো। 11টার দিকে। তুমি কোনো মেয়ের সাথে ব্যস্ত ছিলে। আমি ডিস্টার্ব করা ঠিক মনে করিনি, তাই চলে এসেছি। আন্দাজ করতে পারছিল সাদের ওপর দিয়ে তখন কি যাচ্ছে। সাদের কল্পনার জগতেও হয়তো ছিল না সালার এভাবে হাটে হাড়ি ভাঙবে। যাই হোক, তুমি কখনো তোমার গার্লফ্রেন্ডের পরিচয় করাওনি কেন? সাদের শ্বাস নিতেও যে কষ্ট হচ্ছিল, ও তা টের পায়। হ্যাঁ, করাবো, বিড়বিড় করে বলল সাদ। কিন্তু তুমি কাউকে বলবে না? আমি কেন বলতে যাব? ভয় পাওয়ার দরকার নেই। সালার বন্ধুর অবস্থা বুঝতে পারছিল, ওর করুণা হয়। সে রাতে কয়েক মিনিট পরেই ফোন রেখে দেয় সাদ। বন্ধুর বিব্রতকর অবস্থা ভালো করেই বুঝতে পারে ও। এই ঘটনার পর মনে করছিল সাদ আর কখনো ওর সামনে ধর্মের বক্তি নিয়ে কথা বলবে না। কিন্তু সাদের মধ্যে কোনো পরিবর্তন না দেখতে পেয়ে অবাক হয়। সাদ এরপরও একই গতিতে ধর্ম নিয়ে কথা বলে, নামাজ পড়ার নসিহত করে, দান সাদকা করতে বলে। আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা তৈরি থাকে। ধর্ম নিয়ে কথা বলতে গিয়ে আয়াত বা হাদিসের উদ্ধৃতি এলে চোখে পানিও চলে আসে। ওদের গ্রুপ ছাড়াও অনেকেই সাদের দ্বারা প্রভাবিত ছিল। সাদের চরিত্রে মুগ্ধ হতো। আল্লাহর প্রতি এমন ভালোবাসা দেখে ঈর্ষা করত। যে ছিল একজন আদর্শ মুসলমান যৌবনের ব্যস্ত জীবনেও। এতে কোনো সন্দেহ নেই যে সাদ কথা বলতে জানে। বর্ণনার ধারণই এমন
যা অন্যকে প্রভাবিত করে ফেলে। পরিচিতর মধ্যে শুধু সালার ছিল, যার ওপর সাদের কোনো নসিহত কাজ করতো না, যে সাদকে দেখে বিন্দু পরিমাণ প্রভাবিত বা ঈর্ষার শিকার হতো না। সালার মানে না সাদের মুখের দাড়ি সাদের বিশ্বাস আর ভদ্রতার প্রমাণ। সাদের করা অন্যদের প্রতি শ্রদ্ধা, ভালো আচার আচরণও সালারকে বোঝাতে সফল হয়নি। ইমামার মাধ্যমে ধার্মিক মানুষদের প্রতি অপছন্দ শুরু হয়েছিল ওর। জালাল সেই অনুভূতি এগিয়ে দেয় এবং সাদ তা চরমে পৌঁছে দিয়েছে। ওর মতো ধার্মিকের চেয়ে বেশি ভণ্ড আর ধোঁকাবাজ অন্য কেউ না। দাড়িওয়ালা পুরুষ এবং পর্দাশীল নারী যে কোনো ধরনের, বরং সব ধরনের মন্দের বশীভূত হতে পারে, অনেক ক্ষেত্রে তাদের চেয়েও বেশি, যারা নিজেদেরকে ধার্মিক বলে দাবি করে না। ঘটনাক্রমে দেখা হয়ে যাওয়া এই তিনজন মানুষ ওর সেই মতকে দৃঢ় করে ফেলে। ইমামা হাশিম পর্দা করা এক মেয়ে, যে এক ছেলের জন্য নিজের ফিয়ন্সে, ফ্যামিলি, এমনকি বাড়িঘর ছেড়ে রাতের অন্ধকারে পালিয়েছে। জালাল আনসার, দাড়িওয়ালা ছেলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, নাত আবৃত্তি করে। এক মেয়ের সাথে অ্যাফেয়ার চালিয়ে সেই মেয়েকে মাঝ রাস্তায় একা ফেলে পাশ কেটে পড়েছে। এরপর দিন আলাদা, দুনিয়া আলাদা বলতে থাকা আরেক মানুষ। সাদ জাফরের সম্পর্কে ওর রায় আরেকটা ঘটনার কারণে তিক্ত ছিল। একদিন সাদ ওর অ্যাপার্টমেন্টে আসে। সালার কম্পিউটারের সামনে বসে কথা বলছিল। কিছু জিনিসপত্র আনার জন্য উঠে পাশের মার্কেটে যায়। পায়ে হেঁটে যাওয়া আসা এবং কেনাকাটা করতে প্রায় 30 মিনিটের মতো লাগে। সাদ ওর সাথে আসেনি। ফিরে দেখল কম্পিউটারে চ্যাটিংয়ে ব্যস্ত। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যায়। সাদ চলে গেলে লাঞ্চ করে কম্পিউটারে বসে সালার। নিজেও কিছুক্ষণ চ্যাটিং করবে। কম্পিউটার চালাতে চালাতে অনিচ্ছাকৃতভাবে হিস্ট্রি চেক করে। কিছু ওয়েবসাইট এবং পেজের নাম আসে, যা সাদ বা ও ভিজিট করেছে। ও করেনি, তার মানে সাদ? ওয়েবসাইটগুলো পর্নোগ্রাফির। ও নিজে বা অন্য কোনো বন্ধু এগুলো ভিজিট করতে এত অবাক হওয়া বা আপত্তির কিছু ছিল না, কারণ এ ধরনের ওয়েবসাইট ভিজিট করে ওরা। কিন্তু সাদ এই কাজ করেছে দেখে ধাক্কা খায়। ওর চোখে সাদ আরও নিচে নেমে এসেছিল সেদিন। তোমার প্ল্যান কি? পাকিস্তানে আসার ইচ্ছে আছে? ফোনে সিকান্দার ওসমানের সাথে কথা বলছিল সালার। ছেলেকে জানায় তারা পাকিস্তানে থাকবে না, কয়েক সপ্তাহের জন্য তাইবাকে নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে। এক আত্মীয়ের বিয়ের দাওয়াতে ওখানে থাকতে হবে তাদের। আপনারা দুজন না থাকলে আমি পাকিস্তানে গিয়ে কি করব? সালার নিরাশ হয়। তাতে কি, ভাই বোনের সাথে দেখা করবে। আনিতা তোমাকে অনেক মিস করে, সিকান্দার বললেন। পাপা, আমি এখানেই ছুটি কাটাবো, পাকিস্তান যাওয়ার কোনো মানে নেই। তাহলে আমাদের সাথে অস্ট্রেলিয়া চলো, মুইজও যাচ্ছে। তিনি ওর বড় ভাইয়ের নাম বললেন। আমার মাথা খারাপ না বিনা দাওয়াতে এভাবে আপনাদের সাথে অস্ট্রেলিয়া চলে যাব। তাছাড়া মুইজের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং কোথায় যে আপনি ওর সাথে আমাকে যাওয়ার কথা বলছেন? সালার বেশ বিরক্ত হয়ে বলল। জোর নেই, ওখানে থাকতে চাইলে থাকো, কিন্তু নিজের খেয়াল রাখবে। দেখো সালার, উল্টোপাল্টা কিছু যাতে না করো। তিনি ছেলেকে সতর্ক করেন। উল্টাপাল্টা কিছু বলতে তার ইশারা কোন দিকে ও ভালো করেই জানে। এসব শোনার অভ্যাস আছে। কখনো ফোন রাখার সময় যদি সিকান্দার ওসমান ওকে এই লাইনটা না বলে, তাহলে অবাক হবে ও। তার সাথে কথা শেষ করে ফ্লাইটের সিট ক্যান্সেল করে দেয়। ফোন রেখে সোফায় আধশো অবস্থায় উপরের দিকে তাকিয়ে ভার্সিটি বন্ধ হলে ছুটির সপ্তাহগুলো কিভাবে কাটাবে তা নিয়ে ভাবতে থাকে। আমার কয়েকদিন স্কিং করা উচিত বা অন্য একটা স্টেটে ঘুরে দেখা। প্ল্যান তৈরি করে। ঠিক আছে, কাল ভার্সিটি থেকে ফিরে কোনো অপারেটরের সাথে দেখা করব। বাকি প্রোগ্রাম সেখানে ঠিক করা যাবে। সিদ্ধান্ত নেয়। পরদিন এক বন্ধুর সাথে মিলে স্কিংয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করে। সিকান্দার ওসমান আর বড় ভাইকে এই ব্যাপারে জানিয়ে দেয়। ছুটি শুরু হওয়ার আগের দিন এক ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার খায় ও। খেয়ে কিছুক্ষণ পর উঠে পাশের এক পাবে চলে যায়। ওখানে গিয়ে কয়েক প্যাক ড্রিঙ্ক করলো। রাত 10টার দিকে ফেরার পথে ড্রাইভিং করা অবস্থায় ওর বমি পায়। গাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ রাস্তায় হাঁটে। ঠান্ডা ঠান্ডা বাতাস, চারপাশের আবহাওয়া সাময়িক সময়ের জন্য ওকে স্বাভাবিক করে তোলে। কিন্তু কয়েক মিনিট পর আবার বমি আসে ওর। এবার বুকে পেটে হালকা ব্যথা টের পায়। এইগুলো খাবার না, প্যাগের প্রভাব। তাৎক্ষণিকভাবে আন্দাজ করতে পারল না। মাথা ঘুরছে। নিচু হয়ে বমি করে দেয়। পেট খালি হলেও নিজের অবস্থা ভালো অনুভব করল না। সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টায় পা টলমল করে। গাড়ির দিকে যেতে হবে, কিন্তু ওর মাথা এখন আগের চেয়েও বেশি ঘুরছে। কয়েক গজ দূরে থাকা গাড়িটা ঝাপসা দেখছে। কষ্ট করে কয়েক পা সামনে বাড়ালেও গাড়ির কাছে পৌঁছানোর আগেই নিচে পড়ে যায়। ওঠার চেষ্টা করে, কিন্তু ওর মস্তিষ্ক অন্ধকারে তালিয়ে যায়। পুরোপুরি হুঁশ হারিয়ে ফেলার আগে অনুভব করলো যেন নাড়াচ্ছে ওকে। পাশে জোরে জোরে কিছু বলল। আওয়াজ একাধিক। নড়ার চেষ্টা করে ও, কিন্তু পারে না। চোখ খোলার চেষ্টাও ব্যর্থ হয়। মস্তিষ্ক সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায়।
2 দিন হসপিটালে কাটাতে হয় সালারকে। রাস্তা দিয়ে যাওয়ার এক দম্পতি ওকে পড়ে যেতে দেখে হসপিটালে নিয়ে আসে। ডাক্তার বলেছে ফুড পয়জনিং হয়েছে। ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পর জ্ঞান ফেরে। হসপিটাল থেকে ডিসচার্জ হতে চাইলেও শারীরিকভাবে দুর্বল অনুভব করায় ইচ্ছে বদলাতে হয় ওকে। পরদিন সন্ধ্যা নাগাদ অবস্থায় আরও কিছু ভালো হয়। তবে ডাক্তারের পরামর্শে সেই রাতে হসপিটালে কাটিয়ে রবিবার দুপুরে বাসায় ফিরল। এসে ট্যুর অপারেটরের সাথে কথা বলে প্রোগ্রামের কয়েকদিনের জন্য পিছিয়ে দেয়। সোমবার সকালে বের হওয়ার কথা ছিল। ভেবে রেখেছিল যাওয়ার আগে স্যান্ড্রাকে কল করে বলবে, কিন্তু প্রোগ্রাম ক্যান্সেল হওয়ায় স্যান্ড্রা বা অন্য কাউকে কল করার ইচ্ছে বাদ দেয়। খাবারে হালকা স্যান্ডউইচের সাথে 1 কাপ কফি খেয়ে একটা ট্রানকুইলাইজার ট্যাবলেট নিয়ে ঘুমাতে চলে যায়। পরদিন যখন ওর চোখ খুলে তখন 11টা বাজছিল। ঘুম থেকে উঠে মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে। হাত দিয়ে কপাল ছুঁয়ে দেখলো খুব গরম। কাম অন! বিরক্ত হয়ে বিড়বিড়ায়। গত 2 দিনের অসুস্থতার পর আগামী 2 দিনও বিছানায় কাটানোর ইচ্ছে নেই ওর। তবে এমন কিছু হওয়ার ইঙ্গিতই টের পাচ্ছে। কোনো রকম বিছানা থেকে উঠে হাত মুখ না ধুয়ে কিচেনে চলে যায়। কফি তৈরি হাতে রেখে মোবাইলের আনসার ফোন রেকর্ড শুনে। কিছু কল সাদের, যে পাকিস্তানে যাওয়ার আগে দেখা করার জন্য বারবার কল করে এবং শেষকালে ওর এভাবে নিরুদ্দেশ হওয়ায় ইচ্ছে মতো বলে মন হালকা করেছিল। স্যান্ড্রা হয়তো ধরে নিয়েছে ও না বলে স্কিংয়ে চলে গিয়েছে। সিকান্দার ওসমান কামরানও এটাই ভেবেছিল হয়তো। তাদের কিছু কল ক্লাস ফেলোদের। সব কলই ছুটি শুরু হওয়ার আগে করা। সবাই ওকে বলে রেখেছে কল ব্যাক করতে, কিন্তু ও জানে এখন সবাই যে যার মতো ছুটি কাটাচ্ছে। যদিও কামরান সিকান্দার ওসমান বা সাদকে পাকিস্তানে কল করতে পারত, তবে ওর মন চাইল না। কফি হয়ে গেলে 1 কাপ কফির সাথে 2 টুকরো রুটি খায়। ঘরে থাকা কিছু মেডিসিন নিয়ে বিছানায় এসে আবার শুয়ে পড়ল। ভাবল জ্বরের জন্য এত কিছু যথেষ্ট। সন্ধ্যা পর্যন্ত পুরো না হলেও অনেকটা ঠিক হয়ে যাবে। কিন্তু অনুমান সম্পূর্ণ ভুল প্রমাণ হয়। সন্ধ্যায় ওষুধের ঘোর কেটে যখন ঘুম ভাঙে তখন টের পায় শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। জিভ আর ঠোঁট শুকনো। অনুভব করে গলায় কাটার মতো কিছু আটকে আছে। পুরো শরীর, এমনকি মাথায়ও প্রচুর ব্যথা করছে। হয়তো হুট করে ঘুম ভেঙে যাওয়ার কারণে এমন মাথা ব্যথা। উপর হয়ে শুয়ে 2 হাত কপালে চেপে ধরে বুড়ো আঙুল দিয়ে ম্যাসেজ করে মাথা ব্যথা কমানোর চেষ্টা করলো, কিন্তু লাভ হয় না। বালিশে মুখ গুজে নিশ্চল হয়ে পড়ে থাকে। যন্ত্রণা সহ্য করতে করতে আবার কখন ঘুমিয়ে পড়ে টের পায় না। পরের বার যখন চোখ খোলে তখন রুমে অন্ধকারে ডুবেছিল। হয়তো রাত হয়ে গেছে। পুরো বাসা জুড়ে অন্ধকার। আগের চেয়েও বেশি অসুস্থ বোধ করছে এখন। কয়েক মিনিট বিছানা থেকে ওঠার চেষ্টা ব্যর্থ করে হাল ছেড়ে দেয়। টের পায় মস্তিষ্ক অন্ধকারে হারিয়ে যাচ্ছে। কিন্তু এবার ঘুম না, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিল। নিজের গঙ্গানির আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজের কণ্ঠ চেপে ধরতে চায়, পারে না। সেন্ট্রাল হিটিংয়ের পরেও ভীষণ ঠান্ডা লাগে ওর। পুরো শরীর থরথর করে কাঁপছে। কম্বল সেই কাঁপুনি থামাতে ব্যর্থ। উঠে গিয়ে বাড়তি জামা কাপড় পরা বা অন্য কিছু টেনে শরীরে দেওয়ার মতো শক্তিটুকুও নেই। বুক আর পেটের ব্যথা অনুভব করে। গঙ্গানি তীব্র হতে থাকে। বমির উদ্বেগ হওয়ায় উঠে ওয়াশরুম পর্যন্ত যাওয়ার চেষ্টা করে, কিন্তু চেষ্টায় বিফলে যায়। কিছুক্ষণ লড়াই করে উঠে বসতে সফল হলেও বিছানা থেকে নামার আগেই ভিতর থেকে গত 24 ঘন্টায় যতটুকু যা পেটে পড়েছিল সব বেরিয়ে আসে। অর্ধচেতন হলেও শরীরের কাপড় আর কম্বলের ব্যাপারে অজ্ঞত ছিল না ও। নোংরা লেপ্টে পড়ে থাকায় অসহায়ের মতো সমস্ত সত্তা অবশ্যই আসে। প্রাণহীন হয়ে বিছানায় ঢলে পড়ে। অনুভব করে ওর হৃদয় ডুবে যাচ্ছে। আশেপাশে সব কিছু থেকে চেতনা হারিয়েছে। মূর্ছা যেতে যেতে মুখে গঙ্গানির সাথে যা আসে তাই বলে। এই অবস্থা কত দীর্ঘ ছিল জানে না। তবে হ্যাঁ, এইটুকু মনে আছে, এর মাঝে একবার অনুভব করেছিল মারা যাচ্ছে। সেই প্রথম জীবনে মৃত্যু নিয়ে ভয় কাজ করে। তখন কোনোভাবে ফোন পর্যন্ত পৌঁছাতে চেয়েছিল, কাউকে কল করতে চেয়েছিল, কিন্তু বিছানা থেকে নামতে পারেনি। প্রচণ্ড জ্বর ওকে পঙ্গু করে রেখেছিল। অবশেষে সেই অবস্থা থেকে বেরিয়ে আসে। তখন রাতের শেষ প্রহর ছিল, যখন ওর সত্তা সচল হয়। চোখ খোলার পর রুমে আগের মতো অন্ধকার আবিষ্কার করে। তবে শরীর আগের মতো গরম নেই, কাঁপুনি ঠিক হয়ে গেছে। শরীর মাথা ব্যথা হালকা এখন। রুমের সিলিংয়ের দিকে তাকিয়ে থেকে পাশ ফিরে বেডসাইড টেবিল ল্যাম্প জ্বালায়। আলোর ঝলকে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে নেয়। হাত দিয়ে বন্ধ চোখের পাতায় স্পর্শ করে। ওইগুলো ফুলে আছে, ব্যথাও করছে। ফোলা চোখ বহু কষ্টে খুলে রুমের চারপাশে তাকিয়ে মনে মনে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা স্মরণ করার চেষ্টা করে। টুকরো টুকরো হয়ে সব মনে পড়তে থাকে। অনিচ্ছা সত্ত্বেও নিজের উপর অভক্তি জাগে। উঠে বসে শার্টের বোতাম খুলে নিচে ছুঁড়ে ফেলে।
ঢুলতে ঢুলতে বিছানা থেকে নেমে কম্বল বেডশিট টেনে মেঝেতে নামায়। দুর্বল পায়ে গিয়ে বাথরুমে ঢোকে। বাথরুমে বড় আয়নাতে নিজের চেহারার চোখ পড়তেই চমকে ওঠে। চোখগুলো ভেতরে ডেবে গেছে। চারপাশে পড়া কালি খুব স্পষ্ট। মুখটা একদম পাংশুটে আর ঠোঁটগুলো শুকনো। এই সময় কেউ দেখলে নিশ্চয়ই ভাবত দীর্ঘ কোনো অসুস্থতা থেকে বেড়ে গেছে। বিস্ময় গলা ছুঁয়ে, এত খারাপ চেহারা তো ফুড পয়জনিংয়ে হাসপাতালে থেকেও হয়নি আমার, যা একদিনে জ্বর করে দিয়েছে। অবিশ্বাসনীয় চেহারা দেখে বিড়বিড় করে। বাথটাবে পানি ভরে শুয়ে পড়ল। অবাক হয়ে ভাবে এমন অবস্থায় কেন কাপড় না বদলে পড়েছিল। বাথরুম থেকে বেরিয়ে সোজা কিচেনে আসে। ওর খুব ক্ষুধা লাগছে। নুডলস রান্না করে। সকালে ডাক্তারের কাছে যেতে হবে চেক আপের জন্য। খেতে খেতে চিন্তা করে গোসলের পর শরীর আগের চেয়ে হালকা আর ভালো লাগছে, কিন্তু দুর্বলতা কাটেনি। খাওয়ার ফাঁকে টিভি অন করে। এক চ্যানেলে টক শোতে থেমে রিমোট পাশে রেখে দেয়। নুডলসের দ্বিতীয় চামচ মুখে নিয়ে থমকে যায়। অবাক হয়ে টিভির দিকে তাকিয়ে রিমোট হাতে নিয়ে চ্যানেল পাল্টাতে থাকে। প্রতিটি চ্যানেলে থেমে থেমে দেখছিল এবার। চেহারা দ্বিধা বাড়তে থাকে। এইসব কি? বিড়বিড় করে। ওর খুব ভালো মনে আছে শুক্রবার রাতে রাস্তায় অজ্ঞান হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল। শনিবার পুরো দিন ওখানে কাটিয়ে রোববার দুপুরে বাসায় ফিরেছে। রবিবার বিকেলে ঘুমানোর পর পরদিন 11টার দিকে উঠেছিল একবার। সে রাতেই জ্বর আসে। তার মানে মঙ্গলবার পুরো দিন জ্বরের ঘোরে কেটেছে। আর এটা মঙ্গলবারের রাত হওয়ার কথা ছিল, কিন্তু টিভি চ্যানেলে অন্য কিছু বলছে। এটা শনিবার রাত। পরদিন সূর্যোদয় হবে রোববার সকালের। লিভিং রুমের মেঝেতে পড়ে থাকা রিস্ট ওয়াচ উঠিয়ে দেখে, মুখ হা হয়ে যায়। নুডলসের বাটি টেবিলে রেখে দিল। ক্ষুধা যেন নিমিষে হাওয়া হয়ে গেছে। ঘড়িতে দেখানো তারিখ আরেকটা ধাক্কা ছিল। মানে কি? আমি 5 দিন জ্বরের ঘোরে ছিলাম, এভাবে অচেতন ছিলাম, কিন্তু কিভাবে? এটা কি করে সম্ভব? বিড়বিড়ায়। 5 দিন! 5 দিন অনেক লম্বা সময়। এটা কিভাবে সম্ভব? 5 দিন কেটে গেছে অথচ আমি টের পাইনি। 5 দিন এভাবে কি করে অজ্ঞান হয়ে পড়ে রইলাম? ঢুলতে ঢুলতে অস্থির হয়ে তাড়াহুড়ো করে আনসার ফোনের কাছে যায়। কি কল রেকর্ড আছে দেখতে। পাপা আমাকে কল করেনি? আর সাদ বা বাকিদের কি হয়েছে? তাদের কি আমাকে মনে পড়েনি? কারো তরফ থেকে কোনো বার্তা না পাওয়ায় ওর জন্য আরেকটা ধাক্কা ছিল। অনেকক্ষণ চুপ করে ফোনের কাছে বসে রইল। এটা কিভাবে সম্ভব? পাপার আমার কথা মনে নেই? অন্য কেউ মনে করেনি? সবে আমাকে কিভাবে ভুলে গেল? ওর হাত কাঁপছে। কিন্তু এটা দুর্বলতা ছিল না। তাহলে কি ওর শরীরে কাঁপুনি তৈরি করেছে? উঠে সোফার দিকে চলে আসে। নুডলসের বাটি হাতে নিয়ে আবার খাওয়া শুরু করলো। কিন্তু এখন আর নুডলসে কয়েক মিনিট আগে সে স্বাদ খুঁজে পায় না। মনে হচ্ছে স্বাধীন রাবারের কিছু নরম টুকরো চিবুচ্ছে। কয়েক চামচ মুখে দিয়ে বাটি টেবিলের উপর রেখে দেয়। অদ্ভুত এক অবিশ্বাস্যর মধ্যে ছিল। সত্যি কি 5 দিন এভাবে একা এখানে পড়েছিল ও? না নিজে কিছু টের পেয়েছে, না অন্য কেউ জানতে পেরেছে। আবার উঠে ওয়াশরুমে যায় ও। চেহারা কিছুক্ষণ আগের মতো লাগছে না। গোসলের কারণে কিছুটা ভালো দেখাচ্ছে, কিন্তু দাড়ি আর চোখের কালি এখনও আগের মতো দৃশ্যমান। আয়নার সামনে দাঁড়িয়ে চোখের চারপাশে হাত বোলায়, যেন বিশ্বাস করতে পারছে না সামনে ও দাঁড়ানো। কোনো বিভ্রম না। হঠাৎ করে দাড়ির দিকে চোখ গেলে বিরক্ত লাগা শুরু করে। সেভিং কিট বের করে শেভ করতে লাগলো। শেভ করার সময় টের পায় ওর হাত কাঁপছে। একের পর এক চেহারায় 3 জায়গায় কাটে। সেভ করার সময় মুখ ধুয়ে আয়নার দিকে তাকিয়ে তোয়াল দিয়ে মুখ মুছতে থাকে। তখন টের পায় ক্ষত থেকে রক্ত ঝরছে, তাই মুখ মোছা বন্ধ করে দেয়। শূন্য মস্তিষ্কে আয়নায় এক ধ্যানে নিজের দিকে তাকিয়ে রইল। চেহারার ওপর রক্তের ফোঁটার পরিমাণ বাড়ছে। গাঢ় লাল রং। পলকহীন সেগুলোর দিকে তাকিয়ে থাকে। 3টি ছোট ছোট লাল ফোঁটা। হোয়াট ইজ নেক্সট টু এক্সটেসি? পেইন। শীতল কণ্ঠে ভেসে আসে। ও পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে রইল। হোয়াট ইজ নেক্সট টু পেইন? নাথিংনেস। ওর এক একটা শব্দ মনে আছে। নাথিংনেস। আয়না নিজের দিকে তাকিয়ে বিড়বিড় করে। নড়াচড়ার কারণে গালের রক্ত নিচে পড়ছে। অ্যান্ড হোয়াট কামস নেক্সট টু নাথিংনেস? হেল। বমি পাচ্ছে ওর। বেসিনে নুয়ে পড়ে। কয়েক মিনিট আগে খাওয়া সব বেরিয়ে আসে পেট থেকে। পানির ট্যাপ ছেড়ে দেয়। এরপর কি জিজ্ঞেস করছিল এবং উত্তরে কি বলেছিল মনে আছে ওর। এখন তোমার বুঝে কিছু আসছে না, আসবেও না। কিন্তু একটা সময় আসবে যখন সব বুঝে যাবে। প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সব বুঝতে শুরু করে। তখন কোনো প্রহেলিকা আর প্রহেলিকা থাকে না। আমি সেই সময় পার করেছি। সেই সময়টা তোমার কাছেও আগামীতে কখনো না কখনো আসবে। তখন দেখো তোমার এই হাসি থাকে কি না। ওর অস্থির লাগে। অনুভব করে চোখ বেয়ে পানি পড়ছে। জীবনে কোনো না কোনো সময় আমার এমন এক পর্যায়ে চলে আসি
যেখানে দাঁড়িয়ে সব সম্পর্ক শেষ হয়ে যায়। সেখানে শুধু আমরা থাকি এবং আল্লাহ থাকে। মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব কেউই থাকে না। তখন আমরা টের পাই, না আমাদের পায়ের নিচে মাটি আছে, না মাথার উপর আকাশ। আছেন শুধু আল্লাহ, যিনি এমন শূন্যতার মাঝেও আমাদেরকে আগলে রেখেছেন। তখন আমরা বুঝতে পারি, পৃথিবীতে আমাদের মূল্য বালির স্তূপের মধ্যে থাকা একটি বালির কণা, অথবা গাছে ঝুলতে থাকা একটি পাতার চেয়েও বেশি কিছু না। তখন জানতে পারি, আমাদের উপস্থিতি বা অনুপস্থিতিতে শুধু আমাদেরই যায় আসে। কেবল আমাদের চরিত্র শেষ হয়ে যায়। পৃথিবীতে কোনো পরিবর্তন আসে না, কিছুর ওপর কোনো প্রভাব পড়ে না। বুকে অদ্ভুত রকম ব্যথা অনুভব করে ও হাত ভরে পানি নিয়ে মুখে ছিটায়, আবার বমি আসছে। তখন আমাদের মস্তিষ্ক গন্তব্য খুঁজে পায়। আওয়াজটা মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলো। অবাক হয়ে ভাবে, ওকে কেন এই সময় মনে পড়ছে। ক্রমাগত মুখে পানি দিতে থাকে। মুখ মুছে আফটার শেভের বোতল খুলে গালের ঘাগুলোতে লাগায়। ওইগুলোতে এই প্রথম ব্যথা অনুভব করে। বাথরুম থেকে বের হওয়ার সময় টের পায় ওর হাত এখনও কাঁপছে। আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। হাত মুঠো করে নেয়। আমার সাহায্য দরকার, চেক আপ করানো দরকার। জানে না হঠাৎ কিসের আতঙ্ক ঘিরে ধরল। রুমে দম বন্ধ লাগা শুরু করে, যেন কি ওর গলায় হাত রেখে আস্তে আস্তে চেপে ধরেছে। আমাকে সবাই ভুলে যাবে, এটা সম্ভব? এমনভাবে ওয়ার্ড্রোব থেকে কাপড় বের করে কিছুক্ষণ আগে পরা কাপড় আবার চেঞ্জ করতে থাকে। যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যেতে চায়, কারণ হুট করে অ্যাপার্টমেন্টে থাকতে ভয় লাগছে ওর। রাতে বাসায় ফিরে প্রায় সারা রাতই জেগেছিল। অজানা শঙ্কা ওকে গ্রাস করে রাখে। ওর মন কিছুতেই মেনে নিতে চায় না ওকে এইভাবে ভুলে যাওয়া হয়েছে। বাবা মার প্রয়োজনেও তাদের কাছে সবচেয়ে বেশি মনোযোগ পেয়ে এসেছে, ওর কাজের কারণেই হোক। সিকান্দার ওসমান আর তাইবা সিকান্দার খুব সতর্ক থাকতেন ওকে নিয়ে, সবসময় চিন্তা করতেন ওর ব্যাপারে। কিন্তু এই কয়েকদিন সারা জীবন থেকে ছিটকে গেল। বন্ধু বান্ধব ভাই বোন বাবা মা, এই অসুস্থতা অ্যাপার্টমেন্টে মরে পড়ে রইল, কেউ জানতে পারতো না, যতক্ষণ পর্যন্ত না লাশ পচে গলে গন্ধ বের হতো। আর এই আবহাওয়ায় তা হতে কতদিন লাগতো। সে রাতে প্রতি ঘন্টায় আনসার ফোন চেক করে ও। পরের সপ্তাহটাহ অবিশ্বাস্য নিয়ে নিজের অ্যাপার্টমেন্টে কাটায়। পুরো সপ্তাহে কোথাও থেকে ওর জন্য কোনো কল আসে না। সব মানুষ কি আমাকে ভুলে গেছে? ও আতঙ্কিত হয়। এক সপ্তাহ বোকার মতো সবার কলের অপেক্ষা করে নিজেই সবার সাথে যোগাযোগ করে। সবাইকে জানাতে চায় ওর সাথে কী ঘটেছে, কোন পরিস্থিতির মাঝ দিয়ে গেছে। তাদের কাছে অভিযোগ করতে চায়। কিন্তু প্রত্যেকের সাথে কথা বলে অনুভব করে কেউ ওর কথায় আগ্রহী না। সবাই নিজস্ব ব্যস্ততা রয়েছে। সিকান্দার আর তাইবা ওকে অস্ট্রেলিয়ায় তাদের কাটানোর সময়ের ব্যাপারে বলতে থাকেন। তারা সেখানে কি করেছে, কতটা এনজয় করেছে। ফাঁকা মস্তিষ্কে তাদের কথা শুনছিল ও। তুমি এনজয় করছো তোমার ছুটি? দীর্ঘ আলাপচারিতার পর অবশেষে তাইবা সিকান্দার জিজ্ঞেস করলেন। আমি? হ্যাঁ, অনেক। শুধু তিনটা শব্দই বলল। সত্যি বুঝতে পারছে না মায়ের সাথে কী বলা উচিত, কী জানানো উচিত। সবার সাথে পালাক্রমে কথা বলে এই প্রথম এমন পরিস্থিতি ও অনুভূতি মুখোমুখি হয়। প্রাথমিকভাবে প্রত্যেকে নিজের জীবনে ব্যস্ত। হয়তো তাদেরকে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বললে তারা ওর জন্য উদ্বেগ প্রকাশ করত, চিন্তিত হয়ে পড়ত। কিন্তু সেসব পরে হতো, বলার পরে। কিন্তু এর আগে তাদের জীবন বৃত্তে ওর অবস্থান কোথায়? কার আগ্রহ ছিল এটা শোনার ওর এই কয়েকদিন কিভাবে কেটেছে? সেই প্রথম ভাবতে বাধ্য হলো, আমার জীবন যদি শেষ হয়ে যায় তাতে অন্যদের কি আসে যায়? পৃথিবীতে কি এমন পরিবর্তন আসবে? আমার পরিবারের অনুভূতি কেমন হবে? তেমন কিছুই না। কয়েকদিন শোক ছাড়া কিছু হবে না। পৃথিবীতে হয়তো কয়েক মুহূর্তের জন্য পরিবর্তন আসবে না। সালার সিকান্দার যদি নিখোঁজ হয়ে যায় তাতে অন্য কার কী? এতে তার আইকিউ 150+ হোক। নিজের চিন্তা ঝেড়ে ফেলার চেষ্টা করলো, কিন্তু এমন হতাশা, এ ধরনের মনের অবস্থা থেকে পিছু ছাড়ানো। কি হয়েছে যদি সবাই আমাকে কিছুদিনের জন্য ভুলে যায়? তাতেই বা কি? মাঝে মধ্যে এমন হয়ে যায়, আমিও তো বহুবার বহুজনের সাথে যোগাযোগ করি না, আমার সাথেও এমন কিছু ঘটেছে। কিন্তু আমার সাথে কেন এমন হবে? আর যদি সত্যি আমি জ্ঞান না ফিরে পেতাম, জ্বর না কমতো, বুক আর পেটের ব্যথা না কমতো? মাথা থেকে সব ঝেড়ে ফেলার চেষ্টা করে, কিন্তু প্রতিবার ব্যর্থ হয়। কষ্টের চেয়েও বেশি ভয় ছিল, যার শিকার হঠাৎ করে হওয়া অসুস্থতার কারণে হয়েছে। আমি একটু বেশি আবেগ নিয়ে ভাবছি, না হলে সাময়িক সময়ে অচেতন হওয়াকে কেন মাথায় চাপাচ্ছি? বিরক্ত বোধ করে। অন্তত এখন তো সুস্থ, তাহলে আমার সমস্যা কি? কেন মৃত্যু নিয়ে এত ভাবছি? এর আগেও তো বহুবার অসুস্থ হয়েছি, আত্মহত্যার চেষ্টা করেছি। তখন যদি কোনো ভয় আমাকে বিচলিত করতে না পারে,
তাহলে এখন কেন আমাকে এ ধরনের ভয় বিচলিত করছে? ওর উদ্যোগ বাড়তে থাকে। জ্বরের সেই যন্ত্রণাও ঠিকমতো মনে নেই আমার। স্বপ্ন বা কোমার মতো ছিল, এর চেয়ে বেশি কিছু না। ও হাসতে চেষ্টা করে। কি আমাকে এমন জ্বালাচ্ছে? কোনো রাগ নাকি উপলব্ধি যে কারো আমাকে প্রয়োজন নেই, কেউ আমাকে মনে করেনি। আমার আপন মানুষেরা, আমার পরিবার, আমার বন্ধুরা কেউই ভাবেনি আমাকে নিয়ে। মাই গড! কি হয়েছে সালার? ইউনিভার্সিটি খুলতেই ওকে প্রথম দিন দেখে জিজ্ঞেস করে স্যান্ড্রা। কিছু হয়নি আমার। সালার হাসতে চেষ্টা করে। অসুস্থ ছেলে? স্যান্ড্রার সন্দেহ হয়। হ্যাঁ একটু। মনে তো হচ্ছে না একটু অসুস্থ ছিলে। শুকিয়ে গেছো, চোখের নিচে কালি। কি হয়েছিল? কিছুই না, সামান্য জ্বর আর ফুড পয়জনিং। সালার হাসে। তুমি পাকিস্তানে গিয়েছিলে? না, এখানেই ছিলাম। নিউ ইয়র্ক যাওয়ার আগে কল করে বাবার আনসার ফোন পেয়েছি। রেকর্ড করে রাখতে পাকিস্তানে যাওনি? জাস্ট স্টপ ইট! সালার বিরক্ত হয়। একের পর এক প্রশ্ন করেই যাচ্ছ। স্যানরা অবাক হয়ে সালারের দিকে তাকিয়ে রইল। তুমি আমার স্ত্রী নও যে এভাবে জিজ্ঞাসাবাদ করবে। সালার, কি হয়েছে? কিছু হয়নি, থামো এখন। কি হয়েছে, কেন হয়েছে, কোথায় ছিলে, কেন ছিলে রাবিশ? স্যান্ড্রা কিছু বলতে পারল না। সালার এমন আচরণ কেন করছে বুঝতে পারছে না। সেদিন এই প্রশ্ন করা মানুষ স্যান্ড্রা একা ছিল না। ওকে দেখার পর বন্ধুবান্ধব বা পরিচিতি সবাই এই প্রশ্ন আর এমন প্রতিক্রিয়া দেখায়। দিনটা শেষ হওয়ার জন্য ভীষণ রকম ছটপট করে। তাদের এসব প্রশ্ন শুনতে ভার্সিটিতে আসেনি ও। এ ধরনের জিজ্ঞাসাবাদ আরও মনে করিয়ে দিচ্ছিল ওর সাথে সত্যি খারাপ কিছু হয়েছে। কিন্তু সেই উপলব্ধি থেকে মুক্তি চায় ও। মুভি দেখার প্রোগ্রাম আছে এই উইকেন্ডে, যাবে? দানিশ জিজ্ঞেস করলো। হ্যাঁ যাব। সালা রাজি হয়ে যায়। তাহলে রেডি থেকো, আমি তোমাকে পিক করব। দানিশ প্রোগ্রাম ফাইনাল করে। কথা অনুযায়ী ওকে নিতে আসে দানিশ। অনেক সপ্তাহ পর সিনেমা হলে মুভি দেখতে যাচ্ছিল ও। ভেবেছে অন্তত আজকের রাত সবার মাঝে কিছুটা ভালো সময় কাটাবে। কিন্তু মুভি শুরু হওয়ার 10 মিনিট পর হঠাৎ এক ধরনের আতঙ্ক অনুভব করে। সামনের স্ক্রিনে দেখানো চরিত্র ওর কাছে কঠোর পুতুলের মতো মনে হয়, যাদের নড়াচড়া আর আওয়াজ বুঝতে অক্ষম ও। কিছু না বলে খুব ধীরে ধীরে উঠে হল থেকে বেরিয়ে আসে। পার্কিং লটে এসে অনেকক্ষণ দানিশের গাড়িতে বনেটে বসে রইল। তারপর একটা ট্যাক্সি নিয়ে অ্যাপার্টমেন্টে চলে আসে। প্রফেসর রবিনসন লেকচার শুরু করেছেন। পেপারে তারিখ আর টপিক লিখল সালার। তিনি ইকোনমিক্স রিসেশন নিয়ে কথা বলছিল। যথারীতি তার দিকে তাকিয়ে আছে, কিন্তু ওর মস্তিষ্ক অন্যত্র। জীবনে এমনটা এই প্রথমবার হচ্ছে। প্রফেসরের দিকে তাকিয়ে থাকলেও ওর বিচরণ অন্য কোথাও। কিন্তু কোথায় নিজেরও জানা নেই। এক দৃশ্য থেকে অন্য দৃশ্য, সেই দৃশ্য থেকে আবার নতুন দৃশ্য। এক কণ্ঠ থেকে অন্য কণ্ঠ, সেই কণ্ঠ থেকে আরেক কণ্ঠ। যাত্রা কোথা থেকে শুরু হচ্ছে, কোথায় যাচ্ছে জানে না ও। সালার, বের হবে না? স্যান্ড্রা ওর কাঁধ নেড়ে বলল। সালার চমকে ওঠে। ক্লাস খালি, শুধু স্যান্ড্রা ওর পাশে। অবিশ্বাস্য চোখে ফাঁকা ক্লাসরুমে নজর বোলায়। এরপর দেয়াল ঘড়ি থেকে হাতে থাকা রিস্ট ওয়াচের দিকে। প্রফেসর রবিনসন কোথায়? মুখ থেকে বেরিয়ে আসে। ক্লাস শেষ, তিনি চলে গেছেন। স্যান্ড্রা অবাক চোখে তাকায়। ক্লাস শেষ? যেন বিশ্বাস করতে পারছিল না সালার। হ্যাঁ। সালার 2 হাত দিয়ে চোখ ঘষে সিটের সাথে হেলান দেয়। প্রফেসর রবিনসনের লেকচারের শুধু টপিক মনে আছে ওর। এরপর কি বলেছেন কিছুই শোনেনি। তুমি কি আপসেট? স্যান্ডা জিজ্ঞেস করলো। না, কিছু না। আমি এখানে কিছুক্ষণ একা থাকতে চাই। ওকে। স্যান্ডা নিজের জিনিসপত্র তুলে বাইরে চলে যায়। বুকের উপর হাত ভাঁজ করে সামনে রাইটিং বোর্ডের দিকে তাকিয়ে থাকে। এটা আজকে তৃতীয় ক্লাস ছিল যেখানে ওর সাথে আবার এমন হয়েছে। ভেবেছিল ইউনিভার্সিটিতে আসা যাওয়া শুরু করলে সব স্বাভাবিকভাবে হয়ে যাবে। ডিপ্রেশনের সেই ফেজ থেকে বেরিয়ে আসবে যার মাঝে দিন কাটছিল। কিন্তু তা হয়নি। ইউনিভার্সিটিতে এলেও মানসিক অশান্তি পিছু ছাড়ছে না, যার ফলে পড়াশোনার ওপর থেকে মন উঠে যাচ্ছে। সব কিছু লৌকিক লাগছিল। জীবনে এই প্রথম সত্যিকার অর্থেই ডিপ্রেশনের শিকার হয়। স্টাডি, ইউনিভার্সিটি, ফ্রেন্ডস, ক্লাব, পার্টি, রেস্টুরেন্ট, আউটিং সব কিছু অর্থহীন হয়ে পড়ে ওর জন্য। বন্ধুদের সাথে দেখা করা বন্ধ করে দেয়। আনসার ফোনে প্রায় রেকর্ড করে রাখে, বাসায় নেই। বন্ধুদের পিড়াপিড়িতে কোথাও যাওয়ার প্ল্যান করলেও শেষ মুহূর্তে এসে না করে দিত। চলে গেলে হুট করে কাউকে না বলে ফিরে আসতো। ভার্সিটির বেলাও এমন করেছিল। একদিন গেলে 2 দিন অনুপস্থিত। এক পিরিয়ড করলে পরের 2 পিরিয়ড বাদ। অ্যাপার্টমেন্টে এমনও দিন যায় সারাদিন বিছানায় শুয়ে কাটায় ও। মুভি দেখা শুরু করলে 1.5-2 ঘন্টা যাওয়ার পরও বুঝতো না কি দেখেছে। টিভি চ্যানেল পাল্টাতে গিয়ে একই অবস্থার শিকার ছিল।
ওর ক্ষুধা মরে যায়। খাওয়া শুরু করলে হঠাৎ মন খারাপ লাগে, খাবার ঠেলে রাখে। মাঝে মধ্যে সারাদিন না খেয়েই কাটিয়ে দেয়, কিন্তু একের পর এক কফির কাপ নিয়ে নিজের ভেতর ঢালে। ও চেইন স্মোকার ছিল না, কিন্তু তখন হয়ে যায়। নিজের সব কিছু পরিপাটি রাখার অভ্যস্ত ছিল, কিন্তু সেই দিনগুলোতে ওর অ্যাপার্টমেন্ট আবর্জনার প্রতীক হয়ে ওঠে। এমন বিশৃঙ্খলা দেখার পর আগের মতো বিরক্ত লাগে না ওর। ভাই বোন বাবা মার সাথেও কথা কমিয়ে দিয়েছে। তারা ফোনের উপাস থেকে বলতো, এপাশ থেকে শুধু নীরবে শুনতো। বড়জোর হু হ্যাঁতে উত্তর দিত। ওর কাছে তাদের বলার মতো, তাদের সাথে শেয়ার করার মতো সব কিছুই যেন হুট করে ফুরিয়ে গিয়েছিল। এসব কেন হচ্ছে কিছুই জানে না ও। যা জানতো তা ছিল এসব চিন্তা ও পরিস্থিতির সাথে ইমামা হাসিম জড়ানো। সেই মেয়ে না ওর জীবনে আসতো, না ওর সাথে এইসব ঘটনা ঘটতো। আগে শুধু ইমামা অপছন্দ ছিল, কিন্তু এমন মানসিক অবস্থার পর থেকে ইমামাকে ঘৃণা করতে শুরু করে ও। ক্ষীণ অনুশোচনা, যে অনুভূতি সামান্য সময়ের জন্য উদয় হয়েছিল, তা অদৃশ্য হয়ে যায়। ওর সাথে যা হয়েছে ঠিক হয়েছে, আমি যা করেছি ঠিক করেছি। ওর সাথে এর চেয়ে বেশি খারাপ হওয়া উচিত ছিল, নিজেকে বলে ও। ইমাম হাসিমের মুখ থেকে বের হওয়া প্রতিটি বাক্য, শব্দ, অক্ষরকে ঘৃণা লাগে ওর। ইমামার কথা মনে পড়লে ঘুম নাই হয়ে যায়। ভেতরে ভেতরে আতঙ্ক কাজ করে। সেই রাত যা নিয়ে ঠাট্টা করেছিল, তা সারাক্ষণ ওর কানে বাজে এখন। আমি কি পাগল হয়ে যাচ্ছি? ধীরে ধীরে জ্ঞান বুদ্ধি হারাচ্ছি? স্কিজোফ্রেনিয়ার শিকার হচ্ছি? মাঝে মধ্যে বসে বসে আতঙ্কিত হয়ে পড়ে ও। সব কিছুই অর্থহীন লাগে। সব কিছু অর্থহীনতা স্পষ্ট হয়ে ওঠে ওর কাছে। সালার কে? কোথায় আছে? কেন আছে? এইসব প্রশ্ন ওকে সারাক্ষণ জ্বালাতন করছিল। কি এমন হবে যদি আমি ইয়েল থেকে এমবিএ ডিগ্রি নিয়ে বের হই? খুব ভালো জব পাবো, না হলে একটা ফ্যাক্টরি খুলবো, আর তারপর? কিন্তু এগুলো কি সেই কাজ যার জন্য আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে? 150+ আইকিউ দিয়ে হয়তো আমি আরও অনেক কিছু ডিগ্রি অর্জন করব, দুর্দান্ত একটা বিজনেস করব, বিয়ে করব, সন্তান জন্ম দেব, বিলাসিতা করব, তারপর মরে যাব। ব্যাস। জীবনে 4বার শুধুমাত্র নিজের কৌতূহল মেটানোর জন্য মৃত্যুর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ও। কিন্তু এখন তীব্র ডিপ্রেশনের মাঝেও আত্মহত্যার কথা ভাবছিল না। 24 ঘন্টা মৃত্যু নিয়ে ভাবলেও সেটাকে ছুঁতে চাচ্ছিল না। তবে যদি কেউ ওকে জিজ্ঞেস করে ও কি বেঁচে থাকতে চায়, তাহলে হ্যাঁ উত্তর দিতে সময় লাগাবে। ও বেঁচে থাকতে চায় না, কারণ জীবনের মানে জানে না। মরতেও চায় না, কারণ মৃত্যুর অর্থও অজানা ওর কাছে। শূন্যতায় আটকে ছিল, কোনো গোলকধাঁধার মাঝে, কোনো মধ্যবর্তী অবস্থায়, জীবিত থেকে মৃত বা মৃত হয়েও জীবিত। ক্ষণে ক্ষণে উৎসর্গ শিখরে পৌঁছাচ্ছিল। 150+ স্তরের আইকিউ রাখা সেই মানুষটা, যে তার সামনে বলা বা শোনা কিছুই ভুলতো না, সিগারেটের ধোঁয়া উড়িয়ে, বিয়ারে চুমুক দিয়ে, নাইট ক্লাবে ডান্স করে, দামি রেস্টুরেন্টে খেয়ে, গার্লফ্রেন্ডের সাথে রাত কাটিয়ে, এখন তার মনে প্রশ্ন কি দিচ্ছে, জীবনের উদ্দেশ্য কি এইগুলো? বিলাসিতা ও আমোদ প্রমোদ, সেরা পোশাক, চমৎকার খাবার, সর্বোচ্চ সুযোগ সুবিধা, 60-70 বছরের একটা জীবন, তারপর? তারপর উত্তর নেই ওর কাছে। কিন্তু এই তারপরের কারণে ওর জীবনের রুটিন বিপর্যস্ত হয়ে গিয়েছিল, ক্রমশ অনিন্দায় ভুগছিল। এই দিনগুলিতেই হঠাৎ ধর্মের প্রতি আগ্রহ নেওয়া শুরু করে ও। ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক মানুষকে এই কাজ করতে দেখেছিল, তাই নিজেও শুরু করে ধর্ম সম্পর্কিত বই পড়ার চেষ্টা। কিন্তু সব ওর মাথার উপর দিয়ে যায়। কোনো আয়াত, কোনো হাদিস ওকে ধর্মের দিকে আকৃষ্ট করতে পারছিল না। জোর করে কয়েক পাতা পড়ে বন্ধ করে রাখত, কিছুক্ষণ পর আবার খুলতো, আবার রেখে দিত। এইভাবে না, হয়তো আমার আমল শুরু করা উচিত, এতে উপকার হবে, নিজেকে বোঝায়। একদিন যখন সাদের সাথে ছিল, তখন এটাই করলো। আমিও যাব তোমার সাথে, সাদকে বের হতে দেখে বলল ও। কিন্তু আমি তো এশার নামাজ পড়তে যাচ্ছি, সাদ ওকে বলল। জানি আমি, জরগাছের ফিতা টাইট করতে করতে বলল ও। আমার সাথে মসজিদে যাবে? সাদ অবাক হয়। হ্যাঁ। সালার উঠে দাঁড়ালো। নামাজ পড়তে? হ্যাঁ। এইভাবে তাকানোর কি আছে? আমি কাফের তো না। কাফের না, কিন্তু আচ্ছা চলো। সাদ কিছু বলতে গিয়ে প্রসঙ্গ বদলে ফেলে। আমি এমনিতেও তোমাকে কতবার সঙ্গে আসতে বলেছি। সালার প্রত্যুত্তর করে না, চুপ করে সাদের সাথে বাইরে বেরিয়ে আসে। যেহেতু আজকে মসজিদে যাচ্ছ, সামনেও যেতে থেকো। এমন যাতে না হয় এটাই প্রথম ও শেষ দর্শন তোমার। বাইরে তুষার পড়ছিল। মসজিদ আবাসিক ভবনগুলোর থেকে কিছুটা দূরে। ওটা মূলত একটা মিশরীয় পরিবারের বাড়ি। নিচতলা মসজিদ হিসেবে ব্যবহার হয়, উপরতলা তারা থাকে। অধিকাংশ সময় ওখানে নামাজের সংখ্যা 10 থেকে 15-র মধ্যে সীমাবদ্ধ ছিল।
সাদ মসজিদে পৌঁছানো অবধি সালারকে সব কিছু বলছিল। ও নীরবে কিছুটা উপস্থিত মস্তিষ্ক নিয়ে রাস্তা দিয়ে সাবধানে স্লাইডিং গাড়ি আর তার চারপাশে বরফের স্তূপের দিকে তাকিয়ে সাদের সঙ্গে হাঁটছিল। 5-7 মিনিট হাঁটার পর মোড় ঘুরে সাদ এক বাড়ির দরজা খুলে ভেতরে ঢোকে। দরজা বন্ধ ছিল, কিন্তু লক করা না। সাদ দরজায় নক করেনি, কারো কাছ থেকে অনুমতিও চায়নি। খুব পরিচিত ভঙ্গিতে দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ভেতরে ঢোকে। সালার বন্ধুকে অনুসরণ করে। তুমি অজু করো, ওকে ডেকে বাথরুমের দিকে আসে সাদ। সাদের নজরদারি ওর অজু শেষ হওয়া পর্যন্ত চলে। তৎক্ষণে ঠান্ডা পানি গরম হয়ে গেল। মাথা মাসেহ করতে গিয়ে থেমে যায়। সাদ মনে করে ও হয়তো সঠিক নিয়ম জানে না, তাই ওকে বুঝিয়ে দেয়। ও শূন্য মস্তিষ্ক হাতে নড়াচড়া করতে থাকে। ঘাড়ের কাছে এসে ওর হাত গলায় থাকা চেনের সাথে ধাক্কা লাগে। চোখ তুলে সামনের আয়নায় তাকিয়ে অন্য কোথাও চলে যায়। সাদ কিছু বলছিল, কিছু শুনছে না ও। রুমে উপস্থিত 10 জন মানুষ 2 কাতারে দাঁড়ায়। সাদের সঙ্গে পেছনের কাতারে ছিল ও। ইমাম সাহেব নামাজ শুরু করে। সবার মতো হাত বাঁধে ও। নামাজ কি আসলেই শান্তি দেয়? সপ্তাহ 2 আগে নামাজের ইস্যুতে এক ছেলেকে সাদের সাথে তর্ক করতে দেখেছিল। আমি তো পাই, সাদ বলেছিল। আমি তোমার কথা বলছি না, সবার কথা বলছি। সবাই পায়? ছেলেটা জিজ্ঞেস করছিল। এটা নির্ভর করে মানুষের ওপর, যে কতটা মন দিয়ে নামাজ পড়ে সেটার ওপর। খুব বিরক্ত হয়ে কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই ওদের কথা শুনছিল সালার। তাই নিজের বেলায় সচেতনভাবে নামাজে মনোযোগ তৈরি করার চেষ্টা করে। শান্তি? আমিও দেখতে চাই নামাজ কিভাবে শান্তি দেয়। রুকুতে যাওয়ার সময় মনে মনে ভাবল। প্রথম সেজদা করে। ওর অস্থিরতা বেড়ে যায়। যে আয়াতগুলো ইমাম সাহেব পাঠ করছে ওর কানে তা খুব অদ্ভুত শোনায়। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাইকে অপরিচিত লাগছে। যে পরিবেশে রয়েছে সেটাকে অপ্রকৃত মনে হচ্ছিল। যা করছে ওর কাছে তা মুনাফিক লাগছে। প্রতিটি সেজদার সাথে ওর মস্তিষ্ক আর মনের ভার বাড়তে থাকে। প্রথম 4 রাকাত অনেক কষ্টে শেষ করে। সালাম ফেরানোর সময় ডান দিকে মাঝবয়সী লোকটার গালে অশ্রু দেখে ওর মনে ওখান থেকে পালিয়ে যেতে বলে। নিজেকে আরেক দফা বুঝিয়ে নামাজে দাঁড়ায়। পুরোপুরি মনোযোগ হওয়ার চেষ্টা করে। এবার পাঠ করা প্রতিটি আয়াতের ওপর আমি মনোযোগ দেব, তাহলে হয়তো ভাবনার শেকল ভেঙে যায়। নিয়ত করা হচ্ছিল, ওর হৃদয় ডুবতে থাকে। মাথার বোঝা বাড়ে। আয়াতের অর্থের দিকে লক্ষ্য করার চেষ্টা করল। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সূরা ফাতিহার তেলাওয়াত শুরু হয়। আর রাহমানির রাহিম। মনোযোগ থাকার যথাযথ চেষ্টা করে। মালিকি ইয়াউমিদ্দিন। মনোযোগ সরে যায় ওর। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহার অর্থ জানে ও, কয়েকদিন আগেই পড়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সরল পথ, মনে মনে আত্মরায়। সিরাতাল মুস্তাকিম, সরল পথ। ওর মন চাইল ওখান থেকে পালিয়ে যেতে, নামাজ চালিয়ে যাওয়ার একটা শেষ চেষ্টা করে তবুও। সিরাতাল্লাযীনা আনআমতা। ওর মস্তিষ্ক আবার পেছনে চলে যায়। আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দিন। ওর বুকে বাঁধা হাত খুলে ফেলে। শেষের কাতারে ছিল ও, তাই খুব আস্তে কয়েক পা পিছিয়ে আসে। এই কাজ আমাকে দিয়ে হবে না, আমি নামাজ পড়তে পারবো না। যেন স্বীকারোক্তি দিচ্ছিল। খুব নিঃশব্দে পেছাতে থাকে। অন্যরা রুকুতে যাচ্ছে তখন। ঘুরে বাড়ি পায়ে দ্রুত বাইরে বেরিয়ে আসে। জগার্স ওর হাতে। সিঁড়িতে দাঁড়িয়ে ফাঁকা মস্তিষ্কে এদিকে সেদিকে তাকায়। এরপর সিঁড়ি দিয়ে বেয়ে নিচে নামে। পায়ে মোজা আর হাতে জুতা নিয়ে বাড়ির পেছনের দিকে আসে। ওখানে আরেকটা দরজা আর কিছু সিঁড়ি দেখাচ্ছিল, কিন্তু সিঁড়িগুলো বরফে ঢাকা। দরজার সামনের লাইট জ্বালানো নেই। নিচু হয়ে সবচেয়ে উপরের সিঁড়িটা জুতা দিয়ে পরিষ্কার করে সেখানে বসে পড়ে। কিছুক্ষণ আগে হওয়া তুষারপাত এখন বন্ধ। সিঁড়িতে বসে জুতা পরে নেয়। ফিতা টাইট করে আবার সোজা হয়ে দরজার সাথে হেলান দিয়ে বসে। 2 হাত জ্যাকেটের পকেটে, হুড টেনে মাথায় দেওয়া। সামনে রাস্তা দিয়ে 1-2টা গাড়ি চলছে। সিঁড়িতে পা বিছিয়ে পিঠ দরজার সাথে লাগিয়ে আসা যাওয়া করা কয়েকটা গাড়ি আর ফুটপাতে ধরে হাঁটতে থাকা লোকজনকে দেখতে থাকে। সেই ঠান্ডা কুয়াশাচ্ছন্ন রাতে খোলা আকাশের নিচে বসে কিছুক্ষণ আগের মসজিদের উষ্ণ আরামদায়ক জায়গার চেয়ে বেশি শান্তি অনুভব করছিল। অন্তত অস্বস্তি লাগছে না এখন ওর। পকেট থেকে লাইটার বের করলো। ওইটা জ্বালিয়ে সিঁড়ির উপরে থাকা পায়ের কাছের বরফ গলাতে থাকে। কিছুক্ষণ এই ধ্যানে মগ্ন থাকার পর বিরক্ত হয়ে লাইটার বন্ধ করে পকেটে ঢুকিয়ে নেয়। উঠে সোজা হয়ে নিজের সামনে একজন মহিলাকে দাঁড়ানো দেখে। সে নিশ্চয়ই তখন এখানে এসেছে, যখনও সিঁড়িতে ঝুঁকে বরফ গলাচ্ছিল। আবছা অন্ধকারেও তার হাসি দেখে অসুবিধা হলো না ওর। মিনি স্কার্ট, স্কিম্পি ব্লাউজ, উপরে একটি পশমি কোট পরে আছে সে। কোটের ওপর দিকে ইচ্ছাকৃত খুলে রাখা।
মহিলা কোটের 2 পকেটে হাত রেখে ওর সামনে খুব স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছে। মাথা থেকে পা পর্যন্ত দেখল তাকে। এমন ঠান্ডার মধ্যেও তার পা খোলা। আশেপাশের দোকানের নিয়ন আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে তার পা খুব সুন্দর। কিছুক্ষণের জন্য চোখ ফেরায় না ও। পায়ে হাই হিল বুট। ভাবতে থাকে বরফের স্তূপের মধ্যে কিভাবে এই জুতা পরে হাঁটে উনি। আই চার্জ 50 ফর 1 আওয়ার। মহিলা খুব বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে বলল। তার পায়ের দিক থেকে চোখ সরিয়ে চেহারার দিকে তাকায় সালার। ওর চোখ আবার তার পায়ের দিকে যায়। অনেক বছর পর এই প্রথম কারোর জন্য ওর খারাপ লাগছিল। কি এমন অসহায়ত্বের কারণে তাকে এই ঠান্ডার মধ্যে উন্মুক্ত পায়ে হাঁটতে হচ্ছে, যেখানে মোটা জিন্স পরেও শীতকে নিজের হাড়ের মধ্যে ঢুকে যাওয়া অনুভব করছিল ও। ওকে, $40। ওকে চুপ থাকতে দেখে মহিলার মনে হলো দাম মনে হয় মনমতো হয়নি, তাই কমিয়ে বলল। সালার জানে $40ও বেশি। এই রাস্তায় $20 দিলেই যে কোনো মেয়ে 1 ঘন্টার জন্য পাওয়া যাবে। আর উনি তো 35-40 বছরের মহিলা। সে কথা বলার সময় সতর্ক চোখে রাস্তার এপাশে ওপাশে তাকাচ্ছিল। সালার জানে এই সতর্কতা পুলিশের জন্যই। ওকে 30। নো মোর বার্গেনিং। টেক ইট অর লিভ ইট। জ্যাকেটের পকেট থেকে কয়েকটা নোট বের করে বাড়িয়ে দেয় সালার। তখন ওর কাছে ওয়ালেট ছিল না। মহিলা অবাক চোখে তাকিয়ে ওর হাত থেকে নোটগুলো ছিনিয়ে নেয়। এটা তার প্রথম যে অ্যাডভান্স পেমেন্ট করছে, তাও $50 পুরো, যেখানে সে এতক্ষণে দাম কমিয়ে ফেলেছিল। তুমি আমার সাথে আসবে না আমি তোমার সাথে যাব? মহিলা খোলামেলা জিজ্ঞেস করলো। না, আমি তোমার সাথে যাব না। না, তুমি আমার সাথে আসবে। শুধু এখান থেকে সরে যাও। রাস্তার অপর পাশের দোকানগুলোর দিকে চোখ স্থির করে বলে ও। মহিলা অবিশ্বাস্য চোখে ওর দিকে তাকায়। সত্যি? হ্যাঁ, সালার অবিক্তব্যহীন সুরে বলে। তাহলে এগুলো কেন? হাতে থাকা নোটের দিকে ইশারা করে বলল মহিলা। যাতে সামনে থেকে সরো এবং আমি রাস্তার অন্য পাশে দোকান দেখতে পারি, যার মাঝে তুমি বাধা হয়ে দাঁড়িয়েছ, সালার শীতল কণ্ঠে বলে। মহিলার হাসিতে ফেটে পড়ার উপক্রম হয়। ভালো মজা করতে পারো তো। আমি কি সত্যি চলে যাব? হ্যাঁ। মহিলা কিছুক্ষণ তাকিয়ে থেকে ওকে, থ্যাংক ইউ হানি বলে চলে যায়। সালার তাকে রাস্তা পার হতে দেখে। আগ্রহ ছাড়াই তার চলে যাওয়া দেখছিল। রাস্তার পার করে মহিলা অন্য কোণার দিকে যাচ্ছে। সেখানে আরেকজন পুরুষ দাঁড়ানো। চোখ ফিরিয়ে দোকানের দিকে চাহনি স্থির করে। আবার বরফ পড়া শুরু হয়েছে। তবু তৃপ্তি নিয়ে বসে রইল ও। বরফ ওর উপরেও পড়ছে এখন। রাত 2:30 পর্যন্ত ওখানেই রইল। যখন দেখল রাস্তার পাশে লাইটগুলো একে একে নিভে যাচ্ছে, তখন জ্যাকেট আর জিন্সের উপরের বরফ ছাড়তে ছাড়তে উঠে দাঁড়ায়। ফাঁকে ফাঁকে নড়াচড়া না করলে এতক্ষণ পায়ের উপর ভর দিয়ে দাঁড়ানোর অবস্থায় থাকতো না। তবুও উঠে হাঁটতে কিছুটা অসুবিধা হয়। কয়েক মিনিট দাঁড়িয়ে পা নাড়েচাড়ে। এরপর জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে হাঁটা শুরু করে অ্যাপার্টমেন্টের দিকে। জানে সাদ মসজিদ থেকে বেরিয়ে ওকে খুঁজে না পেয়ে চলে যাবে। কোথায় চলে গেছিলে? সাদ ওকে দিকে চিৎকার করে। সালার কিছু না বলে ভেতরে ঢুকলো। আমি কিছু জিজ্ঞেস করছি। সাদ দরজা বন্ধ করে ওর পেছনে আসে। সালার জ্যাকেট খুলল। কোথাও যায়নি। তুমি জানো আমি কত খুঁজেছি, কোথায় কোথায় ফোন করেছি। এখন তো এত দুশ্চিন্তা হচ্ছিল যে পুলিশকে ফোন করার কথা ভাবছিলাম। এভাবে নামাজ ছেড়ে কোথায় গেছো? সালার এবারও কিছু না বলেই জর্গাস খুলতে থাকে। বললাম তো কোথাও না। তাহলে এতক্ষণ ছিলে কোথায়? সাদও সামনে এসে দাঁড়ায়। মসজিদের পেছনের ফুটপাতে। সালার নরম কণ্ঠে বলে, হোয়াট? এতক্ষণ ফুটপাতের বরফে বসেছিলে? সাদ হতবম্ব। হ্যাঁ। এমন আচরণের পেছনে কোনো যুক্তি আছে? সাদ বিরক্ত হয়। না, নেই। সালার বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ল। কিছু খেয়েছো? না। তাহলে খেয়ে নাও। ক্ষুধা নেই। সালার এখন সিলিংয়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদ ওর পাশে এসে বিছানায় বসলো। তোমার সমস্যা কি বলতে পারো আমাকে? সালার হালকা ঘাড় ঘুরিয়ে তাকায়। কোনো সমস্যা নেই, ভাবলেশীন ভঙ্গিতে উত্তর দেয়। ভেবেছিলাম অ্যাপার্টমেন্টে চলে গেছো, কিন্তু বারবার কল করেও পাইনি। সাদ বিড়বিড় করে। সালারের চোখ সিলিংয়ের দিকে স্থির। এর চেয়ে ভালো ছিল তোমাকে নামাজে না নিয়ে যাওয়া। আর কখনো আমার সাথে যাবে না। সাদ রুষ্ট হয়ে বলে বিছানা থেকে উঠে যায়। কিছুক্ষণ টুকটাক কাজ শেষ করে নাইট বাল্ব অন করে নিজেও এসে বিছানায় শুয়ে পড়ে। মাত্রই চোখ বন্ধ করেছিল যখন সালারের গলা শুনতে পায়। সাদ? হ্যাঁ। সাদ চোখ মেলে। এই সিরাতে মুস্তাকিম কি? সালারের পক্ষ থেকে আসা এই প্রশ্ন সাদকে স্তব্ধ করে। ঘাড় ঘুরিয়ে বাঁদিকে ফিরল। সিরাতে মুস্তাকিম সরল পথকে বলে। আমি জানি, কিন্তু এই সরল পথ কোনটা? আরেকটা প্রশ্ন। সাদ ওর দিকে ঘুরল। সরল পথ মানে নেকির পথ। নেকি কি? সালারের কণ্ঠ এখনও নির্জীব ছিল। ভালো কাজকে নেকি বলে। ভালো কাজ যা অন্যের জন্য করা হয় এমন কাজ,
কাউকে সাহায্য করা, কার ওপর দয়া করা, এগুলো ভালো কাজ এবং প্রতিটি ভালো কাজের জন্য নেকি রয়েছে। কয়েক ঘন্টা আগে ফুটপাতে আমি এক হুকারকে $50 দিয়েছি, যেখানে শুধু $30 চেয়েছিল মহিলা। এর মানে এটাও নেকির কাজ? সাদের ইচ্ছে করছিল ওর মুখ বরাবর ঘুষি মারতে। অদ্ভুত মানুষ। অহেতুক কথা বন্ধ করে ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। কম্বল মুড়ে নেয়। সালার বুঝতে পারল না সাদ ওর কোন কথার উপর রাগ করেছে। তার মানে এটা নেকির কাজ ছিল না। তোমাকে বললাম তো নিজের মুখ বন্ধ করো এবং ঘুমিয়ে পড়ো। সাদ দাঁতে দাঁত চেপে বলল। এত রাগের তো কিছু নেই, আমি সহজ একটা প্রশ্ন করেছি। সালার খুব ধৈর্য নিয়ে বলল। সাদ ক্ষুব্ধ হয়ে ওঠে, ল্যাম্প অন করে বিছানায় বসলো। তোমার মতো মানুষকে আমি কিভাবে সিরাতে মুস্তাকিম বোঝাবো বলো? না তুমি পাগল, না মূর্খ, না অমুসলিম, এসবের কিছুই না। তোমার নিজের জানা উচিত সিরাতে মুস্তাকিম কি। কিন্তু তোমার মতো মানুষ যে কিনা মসজিদে গিয়ে নামাজে মাঝপথে রেখে বেরিয়ে যায়, তার জানার কথাও না সিরাতে মুস্তাকিম কি। আমি নামাজ ছেড়ে এসেছি কারণ তুমি বলো নামাজে শান্তি পাওয়া যায়, কিন্তু আমি শান্তি পাইনি তাই। সালারের শান্ত ভঙ্গিতে বলা বাক্য সাদকে আরও রাগিয়ে তোলে। তুমি নামাজে শান্তি পাওনি কারণ মসজিদ তোমার জায়গা না। তোমার শান্তির জায়গা হলো সিনেমা, থিয়েটার, বার, নাইট ক্লাব। মসজিদ তোমার জন্য না। সুতরাং তুমি নামাজে শান্তি কোথা থেকে পাবে? অথচ এখন চাইছো তোমাকে বোঝানো হোক সিরাতে মুস্তাকিম কি। সালার বিছানায় সোজা হয়ে শুয়ে পলকহীন ছাদের দিকে তাকিয়ে রইল। তোমার মতো মানুষ যে নামাজ ছেড়ে যায়, মদ খায়, জিনা করে, সে কখনো না সিরাতে মুস্তাকিমের অর্থ বুঝবে এবং না সেই পথে চলতে পারবে। তোমার কথা মানে হচ্ছে যে মদ খায়, জিনা করে, কিন্তু নামাজ ছেড়ে যায় না, বরং নামাজও পড়ে, সে সিরাতে মুস্তাকিমের মানে বোঝে এবং সেই পথে আছে, তাই তো? সাদ চুপ হয়ে যায়। নিচু কণ্ঠ ও বাবলিসীন সুরে করা এই প্রশ্নের উত্তর নেই। তাকিয়ে আছে সালার। তুমি এসব বুঝবে না সালার। কিছুক্ষণ চুপ থাকার পর সাদ বলল। সালারের কানে আরেকটা কণ্ঠ প্রতিধ্বনি হয়। হ্যাঁ, আমি সত্যিই বুঝবো না। লাইট অফ করো, আমার ঘুম পাচ্ছে। বলে চোখ বন্ধ করে নেয় ও। জানতাম অ্যাপার্টমেন্টেই আছো। ইচ্ছে করে আনসার ফোন অফ করা। সাদ পরদিন সকাল 10টার দিকে সালারের অ্যাপার্টমেন্টে আসে। ঘুমের ঘরে উঠে দরজা খুলল ও। না বলে এভাবে পালিয়ে এলে কেন আমার অ্যাপার্টমেন্ট থেকে? সাদ ভেতরে ঢুকে ঝাড়ল ওকে। পালিয়ে আসিনি, তুমি ঘুমাচ্ছিলে তাই বিরক্ত করিনি। সালার চোখ ঘষতে ঘষতে বলে। কয়টা এসেছো? 4-5টার দিকে। আসার এটা কেমন সময়? সাদ সরু গলায় বলল। আর এভাবে এসে পড়লে কেন? সালার কিছু বলার পরিবর্তে লিভিং রুমের সোফায় গিয়ে উপর হয়ে শোয়। হয়তো আমার কথায় রাগ করেছো, আমি এক্সকিউজ করতে এসেছি। সাদ অন্য সোফায় বসে বলল। কোন কথায়? সালার ঘাড় বাঁকিয়ে একইভাবে শো অবস্থায় সাদকে জিজ্ঞেস করে। ওই সব যা রাতে রাগের মাথায় বলে ফেলেছি। সাদ ক্ষমাপ্রার্থী সুরে বলল। আরে না, আমি ছোটোখাটো বিষয়ে রাগ করি না। তাছাড়া এমন কিছু বলনি যার জন্য এক্সকিউজ করতে এখানে আসতে হবে। সালার নির্বিকের ভঙ্গিতে বলল। তাহলে হঠাৎ করে এভাবে আমার অ্যাপার্টমেন্ট থেকে চলে আসার কারণ? সাদ জোর দিয়ে জিজ্ঞেস করল। ভালো লাগছিল না, আর যেহেতু ঘুমাবো তাই আনসার ফোন লাগিয়ে রেখেছি। সালার শান্ত কণ্ঠে বলল। তবুও তোমার সাথে এভাবে কথা বলা উচিত হয়নি আমার। সকাল থেকে এর জন্য খুব পস্তাচ্ছি। বাদ দাও এই বিষয়টা। সোফায় আগের মতো মুখ গুজে বলল সালার। সালার, তোমার ইদানিং কী সমস্যা হচ্ছে? কই কিছু না তো। কিছু নিশ্চয় হয়েছে। অদ্ভুত হয়ে যাচ্ছ তুমি। এবার সালার সোজা হয়ে ছাদের দিকে তাকায়। যেমন? আমার মধ্যে কী অদ্ভুত ঘটছে? অনেক কিছু। চুপচাপ থাকো, ছোট ছোট বিষয়ে দ্বিধায় পড়ো। ইবাদ বলছিল ইউনিভার্সিটিতেও যাও না। সবচেয়ে বড় কথা ধর্মের প্রতি আগ্রহ দেখাচ্ছ। সাদের শেষ কথায় সালারের কপাল ভাঁজ পড়ে। ধর্মে আগ্রহ? তোমার ভুল হচ্ছে। আমি ধর্মে আগ্রহ দেখাচ্ছি না। আমি শুধু শান্তি খোঁজার চেষ্টা করছি, কারণ আমি ডিপ্রেসড। আগে কখনো এরকম বা এই পর্যায়ে ডিপ্রেশনে ভুগিনি, যা শিকার ইদানিং হচ্ছি। আমি শুধু এই ডিপ্রেশন থেকে রেহাই পাওয়ার জন্য রাতে তোমার সাথে মসজিদে গিয়েছিলাম। সালার বেশ খসখসে গলায় বলে। ডিপ্রেশন কেন তোমার? সাদ জিজ্ঞেস করলো। যদি জানতাম তাহলে নিশ্চয়ই ডিপ্রেশনে ভুগতাম না, এতক্ষণে কিছু করে ফেলতাম। তারপরও কোনো কারণ নিশ্চয়ই আছে। এভাবে শুয়ে বসে ডিপ্রেশন আসে না, সাদ বলল। সালার জানে সাদ ঠিক বলছে, কিন্তু কারণ বলে নিজেকে হাসির পাত্র বানাতে চায় না। অন্য কারো ব্যাপারে জানি না, কিন্তু শুয়ে বসে ডিপ্রেশনে ভুগছি। কোনো অ্যান্টি ডিপ্রেসেন্ট নিয়ে দেখেছো? সাদ বলল। অনেকগুলো নিয়ে দেখেছি, কোনো কাজ হয় না। তাহলে তুমি একজন সাইকিয়াট্রিস্ট দেখাও। এটা সম্ভব না। আমি ক্লান্ত এদের সাথে দেখা করতে করতে। অন্তত আর না। আগে কী কারণে দেখিয়েছিলে? সাদ কিছুটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো। অনেক কারণে, থাকুক। সালার সোজা হয়ে সিলিংয়ের দিকে তাকায়। তাহলে এক কাজ করো, ইবাদত করা শুরু করো, নামাজ পড়ো। চেষ্টা করেছি, কিন্তু নামাজ কি পড়েছি?
কেন করেছি জানি না। তাহলে জানার চেষ্টা করো যে। সালার বন্ধুকে থামায়। আবার রাতের মতো সিরাতে মুস্তাকিমের ওপর তর্ক শুরু হয়ে যাবে। এরপর তুমি রেগে যাবে। যেহেতু আমি জানি না সিরাতে মুস্তাকিম কি, তাহলে নামাজ কিভাবে পড়ব? নামাজ পড়া শুরু করলে জেনে যাবে সিরাতে মুস্তাকিম কি। কিভাবে? খারাপ কাজ এড়িয়ে চলবে, ভালো কাজ করবে। সাদ বোঝানো শুরু করে। আমি খারাপ কাজ করি না, না ভালো কাজ করতে চাই। আমার জীবন নর্মাল। কোন কাজটা খারাপ কোনটা ভালো তুমি ঠিক ততক্ষণ বুঝতে পারবে না। সালার বাধা দেয়। ভুল ঠিক আমার সমস্যা নেই। আমি শুধু অস্থির বোধ করছি, এর সাথে আমার কোনো কাজের সম্পর্ক নেই। তুমি সেসব কাজ করো যা মানুষের জীবনকে অশান্ত করে তোলে। যেমন? সালার তীক্ষ্ণ সুরে জিজ্ঞেস করে। তুমি পোর্ক খাও। কাম অন! পোর্ক এখানে কোত্থেকে এলো? সালার উঠে বসে। আমাকে একটা কথা বলো, তুমি তো নিয়মিত নামাজ পড়ো, অনেক ইবাদত করো। নামাজ তোমার জীবনে এমন কি পরিবর্তন এনেছে? আমি অস্থির না। তোমার যুক্তি অনুসারে তোমারও অস্থির থাকার কথা, কারণ তুমি অনেক খারাপ কাজ করো। যেমন? আমি কি খারাপ কাজ করি? তোমার জানা আমার পুনরাবৃত্তির দরকার নেই। আমি? না, আমি জানি না, তুমি বলো। সাদ চ্যালেঞ্জ করলো। সালার কিছুক্ষণ সাদের দিকে তাকিয়ে থাকে। সাদ, আমার মনে হয় না শুধুমাত্র ইবাদত মানুষের জীবনে বিশাল কোনো পরিবর্তন আনে। ভালো কাজ বা ভালো চরিত্রের সম্পর্ক ইবাদত করার সাথে সম্পৃক্ত না। সাদ এবার ওকে থামিয়ে বলল, আমি এর জন্যই বলি ধর্মের প্রতি একটু আগ্রহী হও, ইসলাম সম্পর্কে কিছু জানো, যাতে নিজের এই ভুল চিন্তাভাবনা এবং ফিলসফি পরিবর্তন করতে পারো। আমার চিন্তাধারা ভুল না সাদ। আমি ধার্মিক মানুষের চেয়ে বেশি মিথ্যুক, মুনাফিক আর প্রতারক কাউকে দেখিনি। আশা করি তুমি কিছু মনে করবে না, তবে সত্যি বলছি। এখন পর্যন্ত আমার এমন 3জন মানুষের সাথে দেখা হয়েছে যারা সাজে খুব মুসলমান, বলে ইসলামের কথা, কিন্তু 3জনই মুনাফিক। সালার খুব তিক্ততা নিয়ে বলতে থাকে। প্রথমে এক মেয়ের সাথে দেখা আমার। সে খুব ধার্মিক আর পর্দা করে। এমন পবিত্র সেজে এক ছেলের সাথে অ্যাফেয়ার চালাচ্ছিল। নিজের ফিয়ন্সে থাকতে ওই ছেলের জন্য বাড়ি থেকে পালিয়ে গেছে। যখন প্রয়োজন হলো তখন এমন এক মানুষের সাহায্য নিল যাকে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ ভাবে। মানে নিজের সুবিধার জন্য অন্যকে ব্যবহার করতে কোনো দ্বিধা নেই। সেই মহাদয় পারসা খাতুনের ঠোঁট জুড়ে বিদ্রুপের হাসি খেলে যায়। এরপর দেখা হয় আরেকজন এমন পুরুষের সাথে যে দাড়ি রাখত, একদম পরিপক্ক ও সত্যবাদী মুসলমান। কিন্তু সেই পুরুষ এমন এক মেয়ে সাহায্য করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যে তার কাছে সাহায্যের ভিক্ষা পর্যন্ত চেয়েছিল। সেই মেয়েটাকে বিয়ে করেনি, যাকে দিনের পর দিন ভালোবাসার নামে বোকা বানিয়েছে। কিছুদিন আগে আমেরিকায় তার সাথে আমার দেখা। এখন তার দাড়ি উধাও। হয়তো তার ইসলামও হাসল। আর তৃতীয়জন তুমি, যে পোর্ক খায় না, শুধু এইটাই একমাত্র হারাম যা তুমি করো না, বাকি সব তোমার জন্য জায়েজ। মিথ্যা কথা বলা, মদ খাওয়া, জিনা করা, ক্লাবে যাওয়া, গীবত করা, অন্যকে নিয়ে মজা করা। এমনিতে তুমি খুব নেক, কারণ তোমার দাড়ি আছে। আমার মাথা খেয়ে ফেলতে পারো ধর্মের কথা বলে বলে। জোর করে নামাজে নেওয়ার জন্য লেগে থাকো। সব কথায় ধর্ম টানো। এই আয়াত সেই হাদিস, এই হাদিস সেই আয়াত, এর বাইরে তোমার মুখ থেকে কিছুই বের হয় না। আমি তোমার আমল দেখে বিন্দু পরিমাণও প্রভাবিত হই না। কতটা বিরক্তিকর ধর্ম নিয়ে তোমার লেকচার শোনা, বলে বোঝানো যাবে না। তোমার আমার মাঝে খুব একটা পার্থক্য নেই। তুমি দাড়ি রেখে ধর্মচর্চা করে সেই সব কাজ করো যা আমি দাড়ি ছাড়া ধর্মের কথা না বলে করি। ইবাদত কি ইনকিলাব এনেছে তোমার জীবনে? কেবল এই ভুল বিশ্বাস ছাড়ো যে তুমি সরাসরি বেহেশতে যাবে আর আমরা সবাই দোজকে। তোমার কথা আর কাজে এত বৈপরীত্য না থাকলে আমি কখনো তোমাকে এসব বলতাম না। কিন্তু আমি অনুরোধ করছি, অন্যদেরকে ধর্মের দিকে আকৃষ্ট করার চেষ্টা তোমাকে করতে হবে না, কারণ আমার ধারণা তুমি নিজেই ধর্মের প্রকৃত অর্থের সাথে অপরিচিত। এইসব কথায় মাইন্ড করো না। টেবিলে রাখা একটি সিগারেট ধরায় ও। প্রায় বোবা হয়ে বসেছিল সাদ। ঠিক আছে, আমাকে নিয়ে ভুল হয়, কিন্তু আল্লাহ মানুষকে মাফ করে দেন। কখনো বলি না যে আমি খুব ভালো মুসলমান বা নিশ্চিতে বেহেশতে যাব। তবে ভালো কাজ করা এবং অন্যকে সেই কাজে উপদেশ দেওয়া আল্লাহর তরফ থেকে মানুষ হিসেবে আমার দায়িত্ব। সাদ কিছুক্ষণ চুপ থাকার পর বলল, সাদ, তুমি অযথা অন্যের দায়িত্ব নিজের মাথায় নিও না। আগে নিজেকে ঠিক করো, তারপর অন্যকে ঠিক করার চেষ্টা করবে, যাতে কেউ তোমাকে মুনাফিক বলতে না পারে। যতদূর প্রসঙ্গ রইল আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার, তবে তিনি যদি তোমার ভুল মাফ করেন তাহলে আমাদের গুনাহ মাফ করবেন। কিন্তু তুমি যদি ভাবো অন্যকে ইসলামের দিকে ঠেলে দিলেই তোমার নেকি বেড়ে যাবে এবং তুমি নিজের গুনাহ সহ আল্লাহর নৈকট্যে পৌঁছে যাবে, তেমনটা হবে না। ভালো হয় যদি আগে তুমি নিজের ট্র্যাক রেকর্ড ঠিক করো। শুধু নিজেকে দেখো, অন্যদেরকে নেক বানানোর চেষ্টার দরকার নেই। আমাদের খারাপই থাকতে দাও। সালার রুট কণ্ঠে বলে। সেই মুহূর্তে মনে যা ছিল তাই বলে দেয়। যখন ও চুপ হয় তখন সাদ উঠে চলে যায়।
সেদিনের পর থেকে আর কখনো সালারের সামনে ধর্ম নিয়ে কথা বলেনি সাদ। এই উইকেন্ডে অনেকদিন পর রেস্টুরেন্টে আসে সালার। ওয়েটারকে দিয়ে অর্ডার নোট করিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে। জানালার পাশে টেবিলে বসেছিল। কাচের জানালা হওয়ায় মনে হচ্ছিল বাইরের ফুটপাতেই বসা। মেয়েলি কণ্ঠের আওয়াজে ওর মনোযোগ ভাঙে। ঘুরে তাকায়। পেছনের টেবিলে একজোড়া যুগল বসে আছে। মেয়েটা কোনো বিষয় নিয়ে হেঁচকি তুলে কাঁদছে আর ফাঁকে ফাঁকে টিস্যু দিয়ে চোখের পানি মোছে। ছেলেটা হাতে হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল মেয়েটাকে। রেস্টুরেন্টটা ছোট ছিল, যার কারণে টেবিলগুলো এত কাছাকাছি যে খুব সহজেই তাদের কথাবার্তা শুনতে পাচ্ছিল। কিন্তু এখানে এই কাজে আসেনি ও, তাই সোজা হয়ে বসে। বিতৃষ্ণতার ঢেউ বয়ে যায় ভেতর দিয়ে। এ ধরনের নাটক ভালো লাগে না ওর। এখানে শান্তিতে সময় কাটানোর জন্য এসেছিল, কিন্তু এইসব। ওর মেজাজ খারাপ হতে থাকে। ছেলে মেয়ে দুটো রাশিয়ান, নিজেদের ভাষাতেই কথা বলছে, আবার জানালা দিয়ে বাইরে তাকায় ও। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও মনোযোগ সেই কান্নার আওয়াজের দিকে চলে যায়। কিছুক্ষণ ফিরে মেয়েটার দিকে তাকালো। মেয়েটা ওকে ঘুরতে দেখে মুখ তুলে তাকায়। কয়েক মুহূর্তের জন্য ওদের চোখাচোখি হয়ে যায়। সেই কয়েক মুহূর্ত অনেক ভারী কাটে ওর। মেয়েটার চোখ লাল হয়ে ফুলে উঠেছে। আরেকটা চেহারা মনে পড়ে যায়, ইমামা হাসিমের চেহারা, সেই ফোলা চোখ। ওয়েটার খাবার এনে সার্ভ করছিল। কয়েক ঢোক পানি খেয়ে মন থেকে সেই চেহারা জেলে ফেলার চেষ্টা করে ও। লম্বা লম্বা কয়েকটা শ্বাস নেয়। ওয়েটার নিজের কাজ করতে করতে কৌতূহল নিয়ে ওকে দেখছিল। সালারের চোখ জানালার বাইরে ব্যস্ত। আজকের আবহাওয়া সুন্দর। এখানে একটা ভালো সময় কাটাতে এসেছি আমি। ভালো কিছু খাবার খেতে এসেছি। এখান থেকে খেয়ে একটা ফিল্ম দেখতে যাব। ওই মেয়েটাকে নিয়ে ভাবা উচিত না আমার, কিছুতেই না। ওই মেয়ে পাগল ছিল, আবল তাবল বলতো। ওর কথা ভেবে আমার পস্তানোর দরকার নেই। আমি কি জানি কই গেছে, কই মরেছে, সব নিজে করেছে। আমি শুধু মজা করেছিলাম। যদি আরেকবার যোগাযোগ করতো তাহলে তালাক পাঠিয়ে দিতাম। অজ্ঞাত স্বরে নিজেকে বোঝাতে গিয়ে অনুশোচনাগুলো আবার সামনে বেশি ওঠে। পেছনে থাকা মেয়েটার হেঁচকির আওয়াজে মনে গিয়ে তীরের মতো লাগছে। আমি টেবিল চেঞ্জ করতে চাই, খুব রুক্ষভাবে ওয়েটারকে বলল। ওয়েটার বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন স্যার? হয়তো এদের টেবিল চেঞ্জ করো, না হলে আমার, হাত দিয়ে ইশারা করে বলল। ওয়েটার এক নজর সেই যুগলকে দেখল। তার কাছে সমস্যা স্পষ্ট না হলেও কোনার এক টেবিলে এনে ওকে বসিয়ে দেয়। কয়েক মুহূর্তের জন্য সালার জায়গা বদলে স্বস্তি অনুভব করে। হেঁচকির শব্দ এই পর্যন্ত আসছিল না, কিন্তু মেয়েটার চেহারা এখন ঠিক ওর সামনে। এক চামচ খাবার মুখে দিতেই চোখ মেয়েটার উপর চোখে পড়ে। সব কিছু বিস্বাদ হয়ে যায়, স্বাধীন লাগে। এটা নিশ্চয়ই ওর মানসিক অবস্থার কারণে, না হলে এখানকার খাবার খুব ভালো হয়। মানুষ মূলত নিয়ামতে শুকরিয়া আদায় করতেই জানে না। জীবের মাধ্যমে স্বাদ নেওয়ার অনুভূতি হোক, এটা কত বড় নিয়ামত। কিছু খেলে সেটা স্বাদ নিতে পারা, ভালো খাবার খেয়ে খুশি হওয়া। অনেক মানুষ এই নিয়ামত থেকেও বঞ্চিত। কানে একটা আওয়াজ প্রতিধ্বনি হয়, ওর ধৈর্যের সীমা ভেঙে যায়। আগ্নেয়গিরির মতো ফেটে পুরো শক্তি দিয়ে চামচ প্লেটে ছুঁড়ে চিৎকার করে উঠল, শাট আপ, জাস্ট শাট আপ। রেস্টুরেন্টে হঠাৎ নিস্তব্ধতা নেমে আসে। ইউ বিচ, ইউ বাস্টার্ড, জাস্ট শাট আপ। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। চেহারা রাগে লাল হয়ে উঠছিল ওর। তুমি আমার মস্তিষ্ক থেকে কেন বের হয়ে যাও না? দুই কান চেপে ধরে চিৎকার করে, আমি তোমাকে মেরে ফেলবো যদি আর কখনো চোখের সামনে পড়ো। আবার চিল্লায় কিছুক্ষণ। গলা শুকিয়ে এলে পানির গ্লাস তুলে খাওয়া শুরু করে। তখন রেস্টুরেন্টে থাকা মানুষ এবং তাদের দৃষ্টির সম্পর্কে টের পায়। সবাই ওকেই দেখছিল। একজন ওয়েটার ছুটে আসে, তার চেহারায় উদ্বিগ্নতার ছাপ। স্যার, আপনার শরীর ঠিক আছে তো? কিছু বলল না ও। ওয়ালেট থেকে কয়েকটা কারেন্সি নোট বের করে টেবিলের উপর রেখে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। ওখানে ইমামা ছিল না। কোনো ভূত ছিল না যা ওকে তাড়া করে বেড়ায়। যেখানে যায় সেখানে পিছু নেয়, কোথাও ইমামার চেহারা হয়ে, কোথাও কণ্ঠ হয়ে। যেখানে এই দুটোর কিছুই থাকে না, সেখানে থাকে ওর অনুশোচনা। একটা বিষয় ভুলে যাওয়ার চেষ্টা করতে গেলে আরেকটা বিষয় সামনে এসে উপস্থিত হয়ে দাঁড়ায়। মাঝে মাঝে ওর এত রাগ উঠেছে, ইচ্ছে করে আরেকবার ইমামার সাথে দেখা হলে গলা টিপে ধরবে, না হলে গুলি করবে। ইমামার সব কিছু ঘৃণা লাগে। সে রাতে যাত্রাপথে কাটানো কয়েক ঘন্টা পুরো জীবন ধ্বংস করে দিচ্ছিল ওর।